আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের আইসিটি পরীক্ষা হাতে আছে মাত্র 2 দিন। তো এই পরীক্ষার আগে তোমাদের আজকের লাইভের উদ্দেশ্য আমি আগেই জানিয়ে দিয়েছিলাম পোস্টের মাধ্যমে, যে আমরা লাইভে আজকে শিখবো যে কিভাবে আমাদের প্রশ্নগুলো লিখতে হবে, কিভাবে লিখলে আমরা ভালো নম্বর পাবো। এবং তোমাদের অনেকের প্রশ্ন আছে, তোমরা অনেকে কমেন্টস করো পেজে, বাট সবগুলো কমেন্টের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তো সেই কারণে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি দিব, এবং কিছু নমুনা প্রশ্ন আমি দেখাবো যেভাবে লিখলে আর কি ভালো নম্বর পাওয়া যাবে। তোমরা সবাই আর কি যে যেখান থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করবে কি কোন জায়গা থেকে দেখছো, এবং যার যার ফ্রেন্ডদেরকে মেনশন করবে এবং লাইভটি টাইমলাইনে শেয়ার করে দিবা। ওকে, আমি বিস্তারিত আলোচনা করবো, তবে লাইভটি খুব দীর্ঘ করব না, কারণ যেহেতু তোমাদের পরীক্ষার আগে লাইভে সময় নষ্ট করার থেকে যতটুকু জাস্ট ইম্পর্টেন্ট কথাটুকু বলে আমি লাইভটি শেষ করবো। এই জন্য সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো। আমরা লাইভটা কিন্তু শুরু করব 2-1 মিনিটের মধ্যে লাইভের কার্যক্রম শুরু হবে। সবাই জাস্ট ফ্রেন্ডদেরকে মেনশন করো। তন্নি ইসলাম বলছে আসসালামু আলাইকুম হবিগঞ্জ থেকে। সুমাইয়া ইসলাম আক্তার সুস্মি বলছে হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? সবাই যাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমি কিছুক্ষণের মধ্যে লাইভটি শুরু করবো, জাস্ট অডিয়েন্স যুক্ত হয়ে গেলে লাইভটি শুরু করবো। শোভা হাফিজ বলছে আসমা মেনশন দিয়েছো। ফারজাতুন নাহার ঐশী বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এস কে শিশির কুমার ঝিনাইদহ থেকে দেখছে। আচ্ছা, আয়েশা আশা লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মীর সাজ্জাদ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া চাঁদপুর থেকে। আচ্ছা আচ্ছা। মোহাম্মদ নাজিম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই যার যার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আমি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে অল্প লাইভটা শেষ করবে, এই কারণে খুব বেশি টাইম নিব না। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং সবাই জাস্ট যার যার টাইম লাইন থেকে লাইভটি শেয়ার করো। এমডি সাব্বির রহমান বলছে আমরা হবিগঞ্জ থেকে দেখছি। হুমায়রা আক্তার বলছে নওগাঁ থেকে দেখছি। নওগাঁ থেকে দেখছে। আচ্ছা, হুমায় তো এস এম ইয়াসিন লিখছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? এমডি আব্দুল্লাহ নাইম স্যার 9টা থেকে কমন পড়বে? ইনশাল্লাহ ভাইয়া আমরা আশা করতেছি যে কমন পড়বে। তবে কিভাবে পড়তে হবে, যেহেতু আইসিটি এবার তোমাদের প্রথম যুক্ত হয়েছে, খুবই নতুন, এর পরীক্ষা আগে কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পালসারি ভাবে হয়নি। তো সেই জায়গা থেকে আসলে কিভাবে পড়তে হবে সাজেশন তো অনেকেই দিচ্ছে, আমি সাজেশন দিয়েছি, আর অনেক টিচাররা সাজেশন দিচ্ছে। তোমাদের বইয়ে একরকম উত্তর, তোমাদের ভিতরে প্রশ্ন আর প্রশ্ন কনফিউশন মানে একদম ভরে গেছে আর কি। তো আসলে অনার্স লেভেলে পড়ে কিভাবে পড়ে পরীক্ষায় ভালো করা যায়, কিভাবে লিখতে হবে, সে কিভাবে পড়তে হবে, সব বিষয়ে আসলে জানাবো আজকে। তোমাদের টেনশনের কোনো কারণে, বাট পড়তে হবে ভাইয়া, কারণ অনেক সময় দিয়েছে আইসিটি সাবজেক্টের পরীক্ষার আগে এতদিন বন্ধ দিয়েছে। সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে আমাদের 7-8টা 5টা 4টা প্রশ্ন দেন, তাহলে এটা আসলে আমাদের জন্য লজ্জার। তো সেই জায়গা থেকে আমরা ভালো করতে চাই। আমি কিভাবে লিখতে হবে, কিভাবে পড়বা তোমরা, সব বিষয়ে বলবো। সুতরাং তোমরা জাস্ট ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমি লাইভটি শুরু করলে তোমরা পুরোপুরি প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া খুব টেনশনে আছি, আপনার দেওয়া প্রশ্নগুলো পড়ছি, খুবই টেনশনে আছি কমন নিয়ে। আসলে ভাইয়া টেনশন বলতে এখানে টেনশনের কিছু নাই। আমি মনে করি যে আইসিটি পরীক্ষা সবারই ভালো হবে এবং প্রশ্ন খুবই সহজ হবে। লেখছে বাগেরহাট থেকে দেখছে এমডি জেহাদ। এমএসটি শাম্মী আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জেনিফা জান্নাত জারিন আসসালামু আলাইকুম ভাইয়া, নাটোর থেকে বলছি। আচ্ছা, এমডি জহির রায়হান কেমন আছেন? আচ্ছা, সুবর্ণা খাতুন আসসালামু আলাইকুম, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। নাভানা আক্তার মিম বলছে ঝিনাইদহ থেকে বলছি। আচ্ছা, বাশার ইসলাম কবলে অ্যাড হলাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, এবং যার যার ফ্রেন্ডদেরকে মেনশন করুন এবং লাইভটি শেয়ার করবেন। আপনারা আসলে শেয়ার করলে ভালো লাগে আমার। আপনারা লাইভে গত লাইভ ক্লাসে আমার প্রায় 1200 শিক্ষার্থী যুক্ত ছিল, মানে আমার খুব ভালো লাগছে, এবং আমরা চাই যে তোমরা ভালো করো। তোমাদের উপস্থিতি আসলে তোমাদের আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা এত পরিমাণে মেসেজ করো, ইনবক্সে প্রতি মিনিটে প্রায় 50-60টা SMS চলে আসতেছে। সেই জায়গা থেকে আমার পক্ষে সবার SMS রিপ্লাই দেওয়াটাও কষ্টকর হয়ে যাচ্ছে। তবে আমি সব চেষ্টা করতেছি সবার রিপ্লাই দেওয়ার জন্য। এই কারণে আসলে লাইভ ক্লাসটা নেওয়া, যাতে তোমাদের যে প্রশ্নগুলো দূর হয়ে যায়, আমি একটু হোয়াটসঅ্যাপটা ফ্রি থাকতে পারি। ওকে,
আচ্ছা দেখো, রিয়া ইসলাম ভাইয়া, এ প্লাস পাওয়ার জন্য কতগুলো পড়লে প্রশ্ন? দেখো, এ প্লাস পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে আমি প্রথম দিকে যে 20টা প্রশ্ন দিয়েছিলাম সেই 20টা প্রশ্ন পড়ে ফেলবা। তারপরে যেই পরবর্তীতে ওই 20টা থেকেই আর কি কিছুটা সংযোজন বিয়োজন করে আমি পরে আবার দিয়েছিলাম, তো এই প্রশ্নগুলো পড়লে তোমাদের জন্য ভালো হবে আর কি। এখন অনেকে বলতো ভাইয়া আপনি সাজেশন বারবার কেন দিচ্ছেন? সাজেশন আসলে বারবার দিচ্ছি না, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা ভালো করতে চাও, এ প্লাস পেতে চাও, তোমাদের জন্য প্রথম দিকে সাজেশন দিয়েছি, তার পরবর্তীতে আরো কিছু প্রশ্ন ইনক্লুড করেছি যেগুলো আমি আপডেট পেয়েছি, যে প্রশ্নগুলো আর কি ইম্পর্টেন্ট, আমার কাছে বই দেখে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, এগুলো আসলে শেষ সময় পরীক্ষায় চলে আসতে পারে, এই কারণে লাস্টের দিকে দুই একটা প্রশ্ন আমি যুক্ত করেছি আর কি। তো এটা তোমাদের ভালোর জন্য, তোমরা যেহেতু টাইম আছে তোমরা পড়ে ফেলবা এই প্রশ্নগুলো, প্রেশার নিও না। রুবায়াত মিশু বলছে অনেক সুন্দর ভাইয়া আপনি পড়ান। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আখি খাতুন বলছে আসসালামু আলাইকুম। সাদিয়া মিম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জিএম নাইমুল হাসান ভাইয়া পটুয়াখালী থেকে দেখছি। সোমেয়া সিদ্দিকা রিফা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কক্সবাজার থেকে দেখছি। আচ্ছা আচ্ছা। আমার রুমমেট মাহফুজ লিখছে ভাই আপনার রুমমেট বলছি। আচ্ছা ঠিক আছে। বাশার ইসলাম ওয়ালাইকুম আসসালাম। মীর সাজ্জাদ ভাইয়া, একটা জিনিস লক্ষ্য করলাম আপনার দেওয়া সাজেশন বেশিরভাগ টপিক টাস্ক আছে। আচ্ছা আচ্ছা। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, অ্যাড হলাম মাত্র। ইসরাত জাহান লিখছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা যুক্ত হতে লাগো, কমেন্ট করতে লাগো, আমি জাস্ট ক্লাসে একটু টপিক নিয়ে আলোচনা করি, তারপরে আসলে আমি আবার কমেন্টগুলো পড়বো, জাস্ট একটু আমি টপিক নিয়ে আলোচনা করি। ওকে, দেখো আমি যদি তোমাদের একটু বলি যে তোমাদের এখানে আমি একটা প্রশ্ন কিন্তু এখানে লিখছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে একটা প্রশ্ন লিখছি, সেটা হচ্ছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা প্রশ্ন কিন্তু আমি লিখছি এখানে, যে বলছে এই প্রশ্নটা যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য নির্দেশ করে। এখন তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন বারবারই ঘুরপাক খাচ্ছে, ভাইয়া আমরা কি এই প্রশ্নে কি আমরা ভূমিকা উপসংহার এগুলো লিখবো কিনা? দেখো, ভূমিকা কি জিনিস আর উপসংহার কি জিনিস সেটা আগে জানতে হবে তোমাদের। এখন তুমি যদি একটা প্রশ্নের শুরুতে তুমি যে কোনো প্রশ্ন তুমি যদি ভূমিকা লেখো, আবার যদি উপসংহার দাও, তাহলে তোমার কি হলো, তোমার কিন্তু প্রশ্নটার সৌন্দর্য বৃদ্ধি পায়। তো তুমি চাইলে সৌন্দর্য বৃদ্ধি করতে পারো, তোমার টিচার খুশি হয়ে তোমাকে একটু বেশি নম্বর দিলেও দিতে পারে। আবার তুমি যদি মনে করো ডিরেক্ট তুমি কি পার্থক্য লিখবা, সেটাও তুমি লিখতে পারো। এখন অনেক বইয়ে, কোনো বইয়ে দেখবা যে ভূমিকা দেওয়া আছে, উপসংহার দেওয়া আছে, কোনো বইয়ে ডিরেক্ট দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে তুমি যদি ভূমিকা উপসংহার দাও, সেটা আমার কাছে মনে হয় খারাপ হয় না, প্রত্যেকটা প্রশ্নই তুমি দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো মার্কস পাওয়া যেতে পারে আর কি। আর যেটা হয় যে যারা 2 মার্কের যে প্রশ্নগুলো আসে একদম ক নম্বর, ওইগুলোই তো আসলে ভূমিকা উপসংহার দেওয়ার কারণে এখন অনেকেই দেখবা যে ক খ গ আকারে সাজাই দিচ্ছে একবারে, যে ক তে ভূমিকা, একদম ভূমিকা দিয়ে তারপরে ক, তারপরে খ, তারপরে গ, এবার 3টা প্রশ্নের উপসংহার একসাথে। এখন আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আমার তো যেই 3টা প্রশ্ন আমি দিলাম, এই 3টা প্রশ্নই যে পরীক্ষায় সিরিয়ালে আসবে এটার কি গ্যারান্টি আছে? তখন তুমি ভূমিকা কি লিখবা, উপসংহার কি লিখবা? এখন যেটা হচ্ছে, তুমি যদি ওই প্রশ্নগুলো থেকে ফাইন্ড আউট করে নিজের মতো করে লিখতে পারো দেন তাহলে তো ফাইন, আর লিখতে না পারলে তখন তুমি তো ঝামেলায় পড়ে যাবে। এই জন্য তুমি প্রত্যেকটা প্রশ্নে ইন্ডিভিজুয়ালি ভূমিকা উপসংহার দিতেই পারো, ক বা দেখা দিতে পারো, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আর কি। এখন দেখো এই জায়গায় আমি প্রশ্নটা লিখছি, এই জায়গায় দেখো কি করা আছে। এই জায়গায় এখানে প্রথমত এই যে এখানে বলছে দেখো, একদম শুরুতে লিখছে সূচনা। হ্যাঁ, তো সূচনা মানে কি, ভূমিকাই তো বলে, তাই না? সূচনার ভূমিকাই বলে। এখানে লেখা সূচনা যে কম্পিউটার সিস্টেম মূলত দুটি প্রধান উপাদানের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং একটা হচ্ছে সফটওয়্যার। এখন এই যে হার্ডওয়্যারটাকে দেখো, হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত অবকাঠামো, আর সফটওয়্যার হলো সেই অবকাঠামো পরিচালিত করার দিক নির্দেশনা প্রোগ্রাম, দিক নির্দেশনা বা প্রোগ্রাম। এখন দেখো এই দুটির একটি ছাড়া অন্যটি সম্পূর্ণ অকার্যকর, অর্থাৎ এরা একে অপরের হচ্ছে কমপ্লিমেন্টস বা হচ্ছে পরিপূরক। তবে এদের দুইটার যে কোনো একটাকে ছাড়া অন্যটা আসলে কাজ করতে পারে না। এই হচ্ছে মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কিত আমরা যে ভূমিকাটুকু বলি, এটা হচ্ছে ভূমিকা। এখন তুমি যদি একটা প্রশ্নের শুরুতেই এই হার্ডওয়্যার এই সম্পর্কে লিখে না, প্রশ্ন টপিক সম্পর্কে, তাহলে কি হবে, যে টিচার্স আসলে খাতা দেখেন ওনার ক্ষেত্রে যেটা হয়, উনি কিন্তু এই ভূমিকাটুকু দেখে বুঝতে পারেন যে আসলে এই প্রশ্নটা কেমন মার্কস দিবে বা কি লিখতে পারো আর কি। এই ভূমিকা দিলে যেটা হয় সেটা হচ্ছে প্রশ্ন ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর কি। তো এটা দিতেই যে হবে বাধ্যতামূলক না, তুমি চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার দেখো এই জায়গায় মূলত পরে আমি কি লিখছি, এখানে বলছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যকার পার্থক্য। তো পার্থক্যটাকে আমি এখানে ছক আকারে লিখছি, ছক। দেখো ছকে এখানে আমি 3টা কলাম রাখছি। 3টা কলাম কেন রাখছি দেখো, এটা মূলত আসলে হার্ডওয়্যার আর সফটওয়্যারে কি নির্দেশ করে। দেখো ভাইয়া, সংজ্ঞা। এই যে সংজ্ঞার পার্টটাকে আলাদা দেখছি আমি, মানে এতটা তুমি যখন একটা খাতায় প্রশ্ন লিখবা, তোমার কাজ হচ্ছে প্রশ্নটাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা। তোমার উপস্থাপনা দেখেই মূলত আসলে নাম্বারটা হবে এবং তুমি সঠিক লিখতেছো কিনা। তুমি 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা ভরে লিখলে তুমি যে নাম্বার পাবো বিষয়টা কিন্তু এমন না। তোমার কিন্তু এখানে আইসিটি, তুমি এখানে কি বানায় লিখবা।
তোমার কিন্তু জাস্ট মেইন টপিকগুলো, তোমার যে ইম্পর্টেন্ট কথাগুলো, সেই কথাগুলো লিখলে আমার কাছে মনে হয় তুমি পৃষ্ঠা কম হলো সেখান থেকে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তোমাকে মূল বিষয়বস্তু তুলতে হবে। এখন দেখো এই জায়গায় কি বলছে, এই জায়গায় সংজ্ঞা এখানে হার্ডওয়্যার কি জানি আমরা, যে কম্পিউটারের যেসব ভৌতিক বা শারীরিক অংশকে স্পর্শ করা যায় বা দেখা যায় তাকে আমরা বলি হার্ডওয়্যার বলে থাকি। তাহলে হার্ডওয়্যার আমরা জানি। এখন সফটওয়্যার দেখো বলছে কম্পিউটারকে পরিচালনা বা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম বা নির্দেশনার সমষ্টিকে সফটওয়্যার বলে। তাহলে এই যে আমরা হার্ডওয়্যার আর সফটওয়্যারের যে সংজ্ঞা আছে, সংজ্ঞা দুইটা আমরা ওদের সংজ্ঞার মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু লিখে ফেললাম। এরপরে দেখো এদের দৃশ্যমানতা, এই বিষয়টা কি। এখন এটি হার্ডওয়্যার কি করা যায়, হার্ডওয়্যার কিন্তু স্পর্শ করা যায়, কিন্তু সফটওয়্যার আমরা স্পর্শ করতে পারি না। দেখো এটি স্পর্শ করা যায়, দেখা যায় এবং এর নির্দিষ্ট ওজন বা আকার রয়েছে, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে দেখো এটি ধরা বা স্পর্শ করা যায় না, কেবল এর কাজ ও ফলাফল স্ক্রিনে দেখা যায়। কথা বুঝছো? তাহলে দুইটার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। আমার কাছে মনে হয় এগুলো খুবই সহজ বিষয়, এগুলো পড়ে মনে রাখা খুব একটা কঠিন না। দেখো এরপরে 3 বলছে এখানে কি, যে ধরন বা প্রকারভেদ। এখন মূলত আমরা জানি যে হার্ডওয়্যার মূলত কয় প্রকার, দেখো এখানে 4 প্রকার। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস, একটা প্রসেসিং ইউনিট এবং এটা স্টোরেজ ডিভাইস। এই হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যারের ক্ষেত্রে দেখো আমরা জানি যে সফটওয়্যার মূলত 2 প্রকার, সিস্টেম সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন এমএস ওয়ার্ড। এখন ভাইয়া আমি তোমার যেটা বলতে, তুমি মনে করো লিখলে এখানে কি, যে সিস্টেম সফটওয়্যার। এখন তোমাকে এখানে মার্কস পাওয়ার কিন্তু মেইন বিষয়টা কি জানো ভাই, এই যে তোমার এক্সাম্পলটা, এই যে যেমন এখানে তোমার আসলে তুমি বললে যে এখানে একটা সিস্টেম সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারটা কি সেই একটা সিস্টেম সফটওয়্যার, একটা যেটা উদাহরণ তুমি দিয়ে দিবা। তুমি যেই টপিকটা লিখতে, তুমি প্রত্যেকটা টপিকে চেষ্টা করবা 1 থেকে 2টা মিনিমাম 1 থেকে 2টা উদাহরণ দেওয়ার জন্য, তাহলে উদাহরণগুলো দিলে তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। ওকে, তাহলে সফটওয়্যার আমরা কি জানি, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু 3টা পার্থক্য দেখে ফেললাম। ঠিক আছে, 3টা দেখে ফেলছি। এখন দেখো যদি আমরা চিন্তা করি যে পরে কি বলছে 4 নম্বর পার্থক্য দেখি আমরা। এখানে 4-এ বলছে যে কার্যকারিতা, তাই না? দেখো তাহলে এখানে 4-এ বলছে কার্যকারিতা। এখন হার্ডওয়্যার কি কাজ করে, সফটওয়্যার। দেখো তাহলে দেখো আমরা জানি যে সফটওয়্যার দ্বারা প্রদত্ত নির্দেশ অনুযায়ী গাণিতিক ও যৌক্তিক কাজ বাস্তবায়ন করে, অর্থাৎ সফটওয়্যার যেই নির্দেশগুলো দেয় সেগুলো বাস্তবায়ন করে হচ্ছে কিন্তু হার্ডওয়্যার। ঠিক আছে, এখন সফটওয়্যার কি করে, দেখো যে হার্ডওয়্যারকে কি কাজ করতে হবে তার পূর্ণ নির্দেশনা প্রদান নিয়ে, মানে এটা খুব কঠিন না ভাইয়া, মানে তুমি এটা পড়ে বুঝতে পারবে। এটা তুমি কি বললে, যে সফটওয়্যার দ্বারা প্রদত্ত নির্দেশ অনুযায়ী গাণিতিক ও যৌক্তিক কাজ বাস্তবায়ন করে, নির্দেশ দিচ্ছে কে, সফটওয়্যার, সেটা বাস্তবায়ন করতে হবে হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার যেটা কি করবে সেটা বলে দেয় সফটওয়্যারের কাজ। এই পার্থক্যগুলো খুবই সহজ। দেখো 5-এ এখানে বলছে স্থানান্তর, এটি এক স্থান থেকে অন্য স্থানে শারীরিকভাবে বহন করে নিতে হয়, তাই না? তুমি চাইলে হার্ডওয়্যার যন্ত্রপাতি এগুলো তুমি নিতে পারো স্থানান্তর করে, কিন্তু সফটওয়্যার কি, এটি ইন্টারনেটের মাধ্যমে বা ডিজিটালের মাধ্যমে সহজে এক স্থান থেকে অন্য স্থানে রূপান্তর বা ডাউনলোড করা যায়। তুমি কিন্তু এগুলো ডিজিটাল বা ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সফার করতে পারবা বা স্থানান্তর করতে পারবা। এই হচ্ছে মোটামুটি স্থানান্তরের পার্থক্য। 6 বছর ক্ষতি বা সমস্যা। এখন দেখো ভৌত আঘাত, আগুন বা বৈদ্যুতিক গোলযোগে এটি নষ্ট হতে পারে, নষ্ট হলে মেরামত বা পরিবর্তন করতে হয়। তোমরা কমেন্টস করতে থাকো, আমি জাস্ট একবার বুঝাই তারপরে কমেন্টগুলো পড়বো। ঠিক আছে, এবার দেখো সফটওয়্যারের ক্ষেত্রে কি ভাইরাস বা বাগ এর আক্রমণে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে, সমস্যা হলে এটি পুনঃসংস্থাপন বা রিইনস্টল কিন্তু করা যায়। এই হচ্ছে মোটামুটি 6টা পার্থক্য আমরা দেখছি। 6টা পার্থক্য কিন্তু দেখে পাচ্ছি। এরপরে দেখো আমি কি করবো, এখানে লাস্টে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে একটা ছক এখানে একা। এই ছকটা তোমাদের বইয়ে হয়তো কোনোভাবেই নেই। তোমরা যারা আমাদের কাছ থেকে তখন অনলাইনে অনেকে পিডিএফ নিশ্চয় অ্যান্সারের, তারা আর কি এগুলো পাইছো। এখন এই ছকটার কাজ কি দেখো, এখন তুমি যখন পার্থক্যটা লিখবে বা একটা প্রশ্ন লেখার পরে, তা সেই প্রশ্নটার মূল যে সার অংশটা বা সেটাকে তুমি যদি একটা ছকের মধ্যে দেখাইতে পারো, তাহলে আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে টিচার ওইটা দেখে খুশি হলেও একটু বেশি নাম্বার দিবে। তো এই কারণে আমরা এভাবে সাজাইছি আর কি। দেখো এই জায়গায় 7 নম্বর পার্থক্য দেখো কি বলছে এখানে, যে নির্ভরশীলতা। এখানে বলছে দেখো নির্ভরশীলতা, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার একটি প্রাণহীন বা নিষ্ক্রিয় যন্ত্রের মতো। ঠিক আছে, আর হার্ডওয়্যারটা কি, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চালানো বা অকার্যকর বা অসম্ভব। এগুলো আমরা কিন্তু প্রথম হার্ডওয়্যার সফটওয়্যারের সংজ্ঞার মধ্যেই বলে আসছি। এবার দেখো উদাহরণ 8-এ বলছে এখানে সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, কিবোর্ড, মনিটর, এগুলো মাউস ইত্যাদি, এগুলো আমরা জানি হার্ডওয়্যার। আর সফটওয়্যারের ক্ষেত্রে জানি হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, এমএস অফিস, ক্রোম ব্রাউজার, এগুলো হচ্ছে সফটওয়্যার। তো এগুলো আসলে আমাদের খুবই জানা টপিকস। এখন দেখো এই জায়গায় আমরা লাস্টে একটু কি লিখছি, সেটা হচ্ছে
এই জায়গায় দেখো একটা, এই লাস্ট পাটা কি লেখা আছে এখানে, যে পরীক্ষার খাতায়। এখন পরীক্ষার খাতায় পূর্ণ নম্বর পাওয়ার একটা টিপস আমরা দিয়েছি, দেখো আমাদের শীটের মধ্যে, যে পার্থক্য লেখার সময় পয়েন্ট বা ছক টেবিল আকারে লেখা সবচেয়ে উত্তম। উত্তরের শেষে একটি সার সংক্ষেপ বা সম্পর্কিত সম্পর্ক, যেমন হার্ডওয়্যার ইজ দ্য বডি, সফটওয়্যার ইজ দ্য সোল উল্লেখ করলে উত্তরের মান বৃদ্ধি পায়। এখন ভাইয়া বিষয় হচ্ছে, তোমাকে নম্বর পেতে হলে তুমি আসলে যত বেশি সুন্দর করে লিখতে পারো, যত বেশি সাজাইতে পারবো, তত কিন্তু বেশি নম্বর পাবা। এখন তোমাকে সাজাইতে হবে তোমার মতো করে আর কি প্রশ্নটা, ঠিক আছে, যত সুন্দর করে আর কি তুমি আনসার পাবো। এখন এই যে এক্সাম্পল গুলো দিবা, এখন আমি যেহেতু শুরুতে একটা কি ভূমিকা দিছিলাম না, তাহলে তুমি এখানে লাস্টে একটা কিন্তু উপসংহার দিতে পারো। উপসংহারটা যদি আমরা এখানে উল্লেখ করি নাই, তুমি চাইলে দিয়ে দিবা। উপসংহারে লিখতে পারো এখানে যে সফটওয়্যার হার্ডওয়্যার সঙ্গে লিখলে এখানে এই যে কথাটা লেখা আছে, যেমন হার্ডওয়্যার ইজ দ্য কি বডি, সফটওয়্যার ইজ দ্য সোল, এরকম দুই একটা যদি ইংলিশ টার্মও তোমরা উল্লেখ করতে পারো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সেখানে প্রশ্নের উত্তরটা অনেক বেশি সুন্দর হবে আর কি। এখন তোমরা যারা যে বই থেকে পড়ছো, যে যাই পড়ছো ওটাই লিখবা, কোনো সমস্যা নেই। এখন প্রেশার নিয়ে আবার সবার হুমড়ি খেয়ে পড়ার দরকার নেই যে না তাহলে আমার এখন এই শিট কিনে আবার পড়তে হবে। যে যেখান থেকে পড়ে ফেলেছো তারা ওইখান থেকে পড়ে লিখবা, আর যারা পড়োনি তারা চাইলে নিতে পারো আর কি। বাট এটা এখন নিতে হবে এমন কোনো কথা নেই, যারা নিয়েছো তারা পড়ছো তো অবশ্যই। আর যারা আর কি তোমার বই থেকে পড়ছো, বাট এই প্যাটার্নটা দেখে নিয়ে তোমরা তোমাদের বই থেকে নিজের মতো করে সাজিয়ে সুন্দর করে লিখতে পারো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বেশি নম্বর পাওয়া যেতে পারে। এই মোটামুটি একটা প্রশ্ন। দেখি আমি একটু কমেন্টের দিকে যাই, অনেকক্ষণ থেকে লক্ষ্য করতেছি না। আচ্ছা, এখানে রসু ইসলাম বলছে ভাই কমেন্টের উত্তর দেন, ভূমিকা লিখতে হবে। দেখো ভূমিকাটা আমি আগেই বলেছি শুরুতে, ভূমিকা লিখলেও হবে না লিখলেও হবে, তুমি চাইলে ভূমিকা লিখতে পারো। যদি ভূমিকা লেখো তাহলে কি প্রশ্নটার সৌন্দর্য বৃদ্ধি পায়। এবার দেখো ভাই কলমের কালিটা লাল হলে ভালো হতো, রাইট রাইট, আমি ঠিক করে বুঝতে পারি না। ওকে, নেক্সট টাইম আমি লাল নিব, ঠিক আছে। বাশার ইসলামকে থ্যাংক ইউ। ভাইয়া কিছু প্রশ্নে খ গ থাকতে পারে ইত্যাদি দেওয়া হবে, এগুলো কি দুইটাই ভূমিকা অবসংগ দিতে হবে? দেখো যেটা বললাম, তুমি যদি মনে করো যে না তুমি ক খ বা একবারে লিখবা প্রশ্ন, একদম শুরুতেই ভূমিকা দিবা, অর্থাৎ তিনটা প্রশ্নের উপর বেস করে তো একটা ভূমিকা লেখা লিখতেই পারো তুমি চাইলে, অথবা তুমি পরের প্রশ্নগুলো আলাদাভাবে লিখতে পারো। তুমি যেভাবে লেখো না কেন এটা কোনো সমস্যা না, তুমি জাস্ট সুন্দর করে উপস্থাপন করলেই হবে। তুমি তোমার মতো করে বইটাকে রিয়ালাইজ করো, প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো, মুখস্থ করবা, বুঝে নিয়ে তোমার মতো করে সুন্দর করে সাজাবা, সেখান থেকে আমি আশা করি ভালো নম্বর পাবা। উল্টা পাল্টা ভুল জিনিস লিখতে যাবা না। লিখছে এখানে যে কত পেজ করে লিখবে। দেখো ভাইয়া আইসিটিতে আসলে পেজ লিখে তো নাম্বার হবে না, এখানে তোমাকে কি যেই গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো আছে সেগুলো এখানে ইম্পর্টেন্ট, তোমাকে গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলোকে লিখতে হবে, গুরুত্বপূর্ণ কথাগুলো উল্লেখ করতে হবে। এখানে তোমার যদি একটা 4 মার্কের প্রশ্ন 1.5 পৃষ্ঠার ভিতরে হয়ে যায় গুরুত্বপূর্ণ, সেটা পাবা নাম্বার। তোমার এখানে 8, 10, 15 পৃষ্ঠা লিখতে হবে, পৃষ্ঠা লিখে তো আইসিটিতে নাম্বার পাবা না, এটা ইতিহাস না। তোমাকে জাস্ট মেইন বিষয়বস্তুগুলো উল্লেখ করলে তুমি সেখান থেকে ফুল মার্কস পেয়ে যাবা, ভালো করে উপস্থাপন করতে পারলে। এবার দেখো বলছে এখানে যে তানহা লিমি বলছে যে ভাইয়া সব কোশ্চেন কি পয়েন্ট আকারে লিখতে হবে? দেখো যে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আছে, পয়েন্ট আকারে লিখতে হবে, পয়েন্ট আকারে লিখতে তুমি ভালো নম্বর পাবা। দেখো এখানে বলছে মহিমা মাহবুব ভাইয়া কয় পেজ করে লিখবো? দেখো কয় পেজ করে লিখবো এটা কোনো কথা না, কারণ তোমাদের হচ্ছে এখানে যেটা হয় যে তোমাদের পেজ আসলে গুণে নাম্বার হবে না। এখন আমি আসলে একটু আলোচনা করি তোমাদের, আমি একটু আলোচনা করি। দেখো যে পরীক্ষার সময় তোমরা অনেক হয়তো সবাই জানো যে পরীক্ষা শুরু হবে হচ্ছে কখন, পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, অর্থাৎ আইসিটি পরীক্ষাটা আমাদের কি 30 মিনিট কিন্তু পিছিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়। ওকে, এখানে বলছে শিরিন আবাদি লুবা ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসতে পারে? দেখো আমার কাছে মনে হয় যে প্রথম অধ্যায় থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, যেহেতু আমি মনে হয় একটা শিওর বলছিলাম, হয়তো 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের তথ্য প্রযুক্তি তো কুইজ আকারে আসতে পারে। 1 থেকে 2টা মানে কি, একের ভিতরে এমন আসতে পারে যে ক খ গ। এখন মনে করো একের কত তোমার আসলো কি, এখানে যে তথ্য প্রযুক্তি কি, ঠিক আছে, এখানে আসলে মনে করো তথ্য প্রযুক্তি কি বা তথ্য প্রযুক্তি বলতে কি বোঝো এটা বলতে পারে। খতে মনে করো তোমার এখানে আসলো কি যে কম্পিউটারের প্রজন্মগুলো বলো। গতে বলতে পারে যে কি সিস্টেম ইউনিট কি। তো মনে করো অধ্যায় 1 থেকে তোমার একটা প্রশ্ন আসলো, অধ্যায় 2 থেকে একটা আসতে পারে, বা অধ্যায় 2 আর 3 মিলে একটা আসতে পারে, এভাবে আসতে পারে আর কি। বলছে ভাইয়া একটু স্ক্রিনশট নিতে চাই। আচ্ছা স্ক্রিনশট নিবেন, এখানে স্ক্রিনশট নেওয়ার মতো আমার তেমন কিছু নাই সম্ভবত, তারপর নিবেন, প্রবলেম নাই।
জেসমিন নাহার ভাইয়া ফ্রিল্যান্সিং নিয়ে কখন আলোচনা করবেন? আচ্ছা দেখো, ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং এর প্রশ্নগুলো আমি এখনো দেয় না এখানে। আমি কয়েকটা ফ্রিল্যান্সিং মূলত আসলে যে নবম অধ্যায়টা আছে, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। এই অধ্যায়টা তোমাদের সিলেবাসে একদম লাস্টে যুক্ত করা হয়, প্রথম দিকে ছিল না। তো ফ্রিল্যান্সিং অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হবে, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর গুরুত্ব, ফ্রিল্যান্সিং এর সমস্যাগুলো সমাধান, তাই না? এই টাইপ থেকে কিন্তু প্রশ্ন হবে। ভূমিকা উপসংহার লিখতে হবে নাকি? দেখো ভাই, ভূমিকা উপসংহার লিখলে তুমি প্রশ্নটা উপস্থাপনটা সুন্দর হবে, তবে না লিখলেও হবে, তোমার লেখার কোনো বাধ্যবাধকতা নাই আর কি। ওকে। বলছে ভাইয়া ইম্পর্টেন্ট অধ্যায় কয়টা? ভাই আমার কাছে মনে হয়েছে এখানে ইম্পর্টেন্ট অধ্যায় আছে মোট 9টা অধ্যায় তোমাদের। এটা হচ্ছে এক অধ্যায়, 1 2 3 4 5 6 7 8 9। দেখো, এই জায়গা থেকে দেখো আমার কাছে যেটা মনে হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট অধ্যায় বলতে আসলে এখানে যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, অনেকেই তোমাদেরকে অনেক জায়গায় ইম্পর্টেন্ট অধ্যায় দিচ্ছে, ঠিক আছে? বলছে যে 1 অধ্যায় ইম্পর্টেন্ট, 2 অধ্যায় ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর তোমার 3 অধ্যায় ইম্পর্টেন্ট, 4 5 একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর 6 ইম্পর্টেন্ট, 7 ইম্পর্টেন্ট, 8 এভাবে তোমাকে বলতেছে ভাইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এবার কিন্তু পরীক্ষা হচ্ছে নতুন সিলেবাসে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা আমার যে সাজেশনগুলো আছে এগুলো পড়বা, সেই পাশাপাশি তোমরা যারা আসলে রিস্ক নিতে না চাও, ভালো করতে চাও, তোমাদের সবথেকে বুদ্ধিমানের কাজ হবে হচ্ছে তোমরা এইগুলো ভালো করে পড়ার পাশাপাশি বাকিগুলো হালকা উত্তরগুলো একবার করে দেখে যেতে পারো। কারণ তোমাদের মধ্যে যেই প্রবলেমটা আমি দেখতেছি এই কয়েকদিন ধরে, সেটা হচ্ছে তোমরা যেটা করো যে সারা বছর তোমরা পড়বা না, পরীক্ষার আগে বলবো ভাইয়া আমাকে 5টা প্রশ্ন দেন, 7টা প্রশ্ন দেন, 10টা প্রশ্ন দেন। এটা তো আমরা ফাইন্ড আউট করে দেই, কিন্তু প্রত্যেকবারই তোমার যে ক্লিক করে যাবে এটা কিন্তু বলা যায় না। কারণ তুমি মনে করো, তুমি যদি শুধু এরকম ডিপেন্ডেবল তুমি হয়ে যাও যে ভাইয়া সাজেশন দিচ্ছে 5টাই কমন আসতেছে এখন মনে করো আমি প্রত্যেক দিন প্রত্যেক পরীক্ষায় 8টা 9টা করে প্রশ্ন দিলাম, সেখান থেকে 5টা করে কমন চলে আসলো। এখন মনে করো কোনো কারণে একদিন আসলো না, তখন তোমার কি হবে বলো তো ভাইয়া? এই জন্য তোমাদেরকে বলি, তোমরা যারা আসলে ভালো করতে চাও তোমাদের আসলে উচিত যে একটু বেশি পড়া, বা পুরো বইটাকে মোটামুটি একটু দেখে যাওয়ার চেষ্টা করা। তোমরা যারা ওই শুধু 8 9টা প্রশ্নের উপর ডিপেন্ডেবল হয়ে যাও, তোমরা তো যে কোনো একটা প্রশ্নে যদি কোনো কারণে আনকমন আসে, তখন তোমরা তো বিপদে পড়ে যাবা। তখন তোমরা কিন্তু মনে মনে ভাইয়াকে খুব গালি দিবা, খুব গালি দিবা। কিন্তু জিনিসটা হচ্ছে এখানে যে সাজেশনটা মূলত কি, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে, যে প্রশ্নগুলো আমার কাছে মনে হয় এবার পরীক্ষায় আসবেই, এইগুলো বাদে আসলে প্রশ্ন হয় না, সেখান থেকে ফাইন্ড আউট করে দিই। কিন্তু যিনি প্রশ্ন করতেছেন তিনি তো আসলে যদি মনে করেন যে এবার আমরা একটু ঘুরাই দেই প্রশ্নটা, এই একটা সাবজেক্টের প্রশ্ন আমরা আনকমন দিয়ে দেই, তখন তো আসলে কারো সাজেশন থেকেই কমন পড়বে না। যেই সাজেশন দিই কারোর থেকে কমন পড়বে না। তোমরা লক্ষ্য করে দেখবা, যতজন সাজেশন দিচ্ছে ম্যাক্সিমাম সাজেশনে কিন্তু সিমিলার আছে, সিমিলার কিছু কোশ্চেন আছে। তো সিমিলার কোশ্চেনগুলো আসলে কি, যে তারা জানে যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সবার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়। সেই জায়গা থেকে অনেকে হয়তো অনেক বেশি প্রশ্ন দেয় রিস্ক না নিয়ে, অনেকে কম দেয়, অনেকে আবার কি করে যে আমি যেরকমটা আমি করতেছি আর কি, তোমাদের অনেকগুলো প্রশ্ন সমস্যা হচ্ছে, আমি সেখান থেকে প্রশ্ন কমাই দিচ্ছি, এখান থেকে রিস্ক নিয়ে কিন্তু, কারণ এখান থেকে আমার কাছে মনে হয় কমন চলে আসবে, এটা আমার বিশ্বাস। এখন যদি কোনো কারণে কোনো একটা সাবজেক্টে চলে না আসে, তখন কিন্তু মনে মনে তোমরা ঠিকই আমাকেই গালি দিবা, ঠিক আছে? এই জন্য তোমাদের বলবো, তোমরা যারা আসলে ভালো করতে চাও, তোমরা এগুলো পড়বা, হিউজ টাইম আছে, তোমরা একবার করে চোখগুলো দেখে গেলে তো প্রবলেম না। আর আইসিটি পরীক্ষা তো খুব কঠিন টপিকস না, আইসিটি সাবজেক্টটা খুবই সহজ। এখানে একজন বলছে ভাইয়া আইসিটি কি সিরিয়াল অনুযায়ী লিখবো? ভাইয়া রিপ্লাই প্লিজ। আচ্ছা, আবু সোহাইব বলছে, এখন দেখো সিরিয়াল অনুযায়ী লিখতে পারো, কোনো যদি প্রশ্ন তোমার লেখা থাকে যে ধারাবাহিকভাবে লেখো, তাহলে লিখবা। এখন তুমি তোমার যেটা পছন্দ, যেটা তোমার হচ্ছে, তুমি সেটা শুরু করতে পারবা। এখন যদি তোমার প্রশ্নে বলো যে প্রতিটি প্রশ্ন ধারাবাহিকভাবে লিখতে হবে, প্রশ্ন লেখাই থাকবে, যদি লিখে দেয় তাহলে অবশ্যই তুমি সিরিয়াল মেনটেন করে লিখবা। আর প্রশ্ন না লেখা থাকলে তুমি যেটা তোমার ইচ্ছা তুমি সেটা এখানে লিখতে পারবা। এখানে বলছে 10 মার্কের জন্য 3 থেকে 4টা পেজ এনাফ। নিশাত তাওয়াচ্ছুম, দেখো আমি আগেই বলছি, কিন্তু আইসিটি তোমার পেজটা তো ইম্পর্টেন্ট না। তোমার হচ্ছে কি করতে হবে, তোমার মেইন কথাগুলো, গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো, এগুলোকে আসলে তুলতে হবে। গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো এখানে ইম্পর্টেন্ট। তুমি পেজ গুনে আইসিটিতে নাম্বার হবে না, তোমাকে উপস্থাপন করতে হবে সুন্দরভাবে, বেশি বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিবা, সেই পয়েন্টে গুরুত্বপূর্ণ কথাগুলো লিখবা। অল্প পেজেও তুমি বেশি নম্বর পেয়ে যাবে যদি মূল উত্তর দিতে পারো আর কি। আয়শা মনি বলছে মনোবিজ্ঞানের সাজেশন পাওয়া যাবে না? পাওয়া যাবে না। তন্নি একটা ভাইয়া ইতিহাস বিভাগের সাজেশন না পাওয়া যাবে না। তারপরে বলছে পলিটিক্যাল সায়েন্স সাজেশন কবে দিবেন? আচ্ছা ভাইয়া, ফার্স্ট পরীক্ষায় তো ক খ বেশি কিছু, আইসিটি পরীক্ষায় কি ক খ গ বেশি থাকবে? প্লিজ বলবেন। আচ্ছা দেখো,
আইসিটি পরীক্ষায় যেটা হবে আমার কাছে মনে হয় যে ক খ গ বেশি থাকবে, ঠিক আছে। এই ক খ গ আকারে থাকবে, দুই একটা থাকলে ক খ থাকতে পারে আর কি। তো সেই জায়গায় তোমার মনে করো এটা মনে করো থাকলো 2 মার্কের, এটা মনে করো থাকলো 4 মার্কের, এটা মনে করো 4 মার্কের। এখন 4 মার্কের জন্য তুমি কত পৃষ্ঠা লিখবা? এখানে পৃষ্ঠা গুণে নাম্বার হবে না, তোমার ওই প্রশ্নটার জন্য যতটুকু লেখা প্রয়োজন ততটুকু লিখলেই তুমি ওখান থেকে ফুল মার্কস পেয়ে যাবা। আর যেটা বলছিলাম লিখতে হলে তোমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করে দেখো। আমি আরেকটা প্রশ্ন একটু ওপেন করে তোমাদের দেখাই। আমি জাস্ট আরেকটা প্রশ্ন তোমাদের একটু ওপেন করে দেখাই, দেখো তোমরা বুঝতে পারবা। তোমরা একটু লাইভে থাকো, আমি জাস্ট একটা প্রশ্ন ওপেন করতেছি। মনে করো যদি আমি আরেকটা প্রশ্ন এখানে ওপেন করে দেখাই যে ফ্রিল্যান্সিং, এখানে কি আছে ফ্রিল্যান্সিং, তাই না? ওকে, আচ্ছা আমি এই সাইবার ক্রাইমের প্রশ্নটা একটু ওপেন করে দেখাই, ঠিক আছে। সাইবার ক্রাইম দেখো এখানে কি বলছে, এই প্রশ্নটা দেখো। আমি এখানে যে প্রশ্নটা এখানে দিছি যে সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা। এখন এই প্রশ্নটা তুমি যদি মনে করো যে এখানে কি লিখবা, এখানে তুমি শুরুতে একটা ভূমিকা লিখবা, সুন্দরভাবে উপস্থাপন লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে লিখছে যে ভাইয়া ফার্স্ট পরীক্ষায় তো আচ্ছা ভাইয়া বেস্ট অফ লাক ছানোয়ার ভাই, থ্যাংক ইউ ভাই। পয়েন্ট কয়টা লিখতে হবে ভাইয়া? আচ্ছা দেখো সুরায়া জুই বলছে পয়েন্ট কয়টা লিখতে হবে। দেখো পয়েন্ট আসলে তুমি যতগুলো ওই প্রশ্নের জন্য পয়েন্ট দেওয়া যায় সর্বোচ্চ পয়েন্ট দেওয়াটা ভালো। তুমি মনে করো যে এই প্রশ্ন তোমার এতগুলো পয়েন্ট তোমার দিতে পারতেছো, সেটা দিবা। যেটা মানে মূল কথা হচ্ছে তুমি আইসিটি তো বানায়ে বা ভুল লিখতে পারবা না। আইসিটি বানায় লেখা যায় না, ভুল লেখা যায় না। তাহলে তোমার কি যেটা সঠিক উত্তর, তোমার যে যতগুলো পয়েন্ট ওখানে দেওয়া যায় সবগুলো পয়েন্ট উল্লেখ করলে তুমি ভালো নাম্বার পাবা। আচ্ছা, মৃধা আক্তার বলছে প্রাণী বিজ্ঞান বিভাগে সাজেশন না ভাইয়া পাওয়া যাবে না। ভাইয়া পার্থক্যর মধ্যে কি ভূমিকা প্রসঙ্গ, আচ্ছা দেখো পার্থক্যর ক্ষেত্রে দিতে পারো তুমি। মনে করো শুরুতে তুমি দিলে একটা ভূমিকা, ভূমিকায় কি লিখবা? ওই যে আমি যেটা দেখালাম আগে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বিষয়ে, তুমি সেই ভূমিকাগুলো এখানে উল্লেখ করবা। ভূমিকার ভিতরে হার্ডওয়্যারের একটু সংজ্ঞা দিলে, সফটওয়্যারের একটু পরিচয় দিলে, তারপরে তুমি হার্ডওয়্যার সফটওয়্যারের পার্থক্যগুলো লিখলে, তারপর লাস্টে এদেরকে নিয়ে একটা মন্তব্য করলে। হ্যাঁ, জাস্ট এতটুকু। ভূমিকা উপসংহার সর্বোচ্চ 1 থেকে 2 লাইন, ভূমিকা 2 লাইনে, উপসংহার 2 লাইনের থেকে বেশি না। আর মাঝখানে তোমরা বক্স করে পার্থক্য দিবা, দিলে প্রশ্নটার উত্তর ভালো হবে। আচ্ছা, বলছে বাংলা ডিপার্টমেন্টের সাজেশন নাই। আচ্ছা দেখো আমি একটু এটা নিয়ে আলোচনা করি। দেখো এটা কি বলছে, সাইবার ক্রাইম, তাই না? সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা মূল্যায়ন করে। দেখো আমি উত্তরটা কিভাবে দেখে নাও একটু, উত্তরটা কিভাবে সাজানো এখানে যদি দেখো তাহলে বুঝতে পারবা যে এখানে প্রথমে 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে, সাইবার ক্রাইমের সংজ্ঞা, তাই না? সাইবার ক্রাইম কি, তাহলে কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন বা যে কোনো ডিজিটাল নেটওয়ার্ক বা প্রযুক্তির মাধ্যমে বা লক্ষ্যবস্তু হিসাবে ব্যবহার করে যে সকল অবৈধ কর্মকাণ্ড বা অপরাধ সংগঠিত করা হয় তাকে সাইবার ক্রাইম বলা হয়, তাই না? বা সাইবার অপরাধ বলে। এখন দেখো এই যে তুমি সাইবার ক্রাইম বা সাইবার অপরাধের সংজ্ঞাটা লিখলে, এখন এই প্রশ্নটা তোমার পরিপূর্ণতা কখন পাবে? যখন তুমি কয়েকটা সাইবার ক্রাইমের উদাহরণ দিবা। মানে তোমাদের এখানে এই এক্সাম্পল দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যেই সংজ্ঞাটাই লেখো না কেন তার জন্য চেষ্টা করবা মিনিমাম 3-4টা করে এক্সাম্পল দিলে ভালো, মিনিমাম 2টা তো এক্সাম্পল দিবাই সেখানে। দেখো এখানে উদাহরণে কি বলছে, যেমন হ্যাকিং, ডিজিটাল ব্যাংকিং ফ্রড, ফেক আইডি খুলে বুলিং, পর্নোগ্রাফি, সোশ্যাল মিডিয়া, গুজব ছড়ানো, সাইবার ব্ল্যাকমেইলিং ইত্যাদি। তো এগুলো হচ্ছে তোমার উদাহরণ আর কি। বলছে ভাইয়া অর্গানিকের সাজেশন, তুহিন মিয়া বলেছে থ্যাঙ্কস, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া রাষ্ট্রবিজ্ঞান সাজেশন তোমরা চাচ্ছ, দেখো আমি একবারে বলে দিচ্ছি, তোমরা আমার কাছে শুধুমাত্র গণিত বিভাগ এবং যারা পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সাজেশনগুলো পাবেন। আর অন্য ডিপার্টমেন্ট সাজেশন আপাতত আইসিটি পরীক্ষার পরে সাজেশন আমার থেকে পাওয়া যাচ্ছে না, কারণ এবছর আমি সাজেশন রেডি করতে পারি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা গণিত বিভাগের শিক্ষার্থী রয়েছেন, যারা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, তারা যোগাযোগ করে তারা সাজেশন পাবেন। বাট অন্য ডিপার্টমেন্ট আসলে সাজেশন পরবর্তীতে আমার কাছ থেকে পাবেন না এবছর। তবে আমি যে আগ্রহ দেখেছি আপনাদের, আমি আগামী বছর অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রেডি করার চেষ্টা করব। ওকে, আচ্ছা দেখো তাহলে দেখো আমরা কিন্তু সাইবার ক্রাইম পড়ে ফেলা, এরপরে দেখার চেষ্টা করি এখান থেকে। এরপরে কি বলছে যে 2 নম্বরে সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা। এখন এই যে ভূমিকায় কিন্তু আমি কিন্তু এখানে একটা ভূমিকা দিছি, সেই ভূমিকাটা কি দেখো, এই যে এখানে যেটা বাংলাদেশের সরকার তথ্য প্রযুক্তি নিরাপত্তায় সুরক্ষা ও নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে নানামুখী আইনি বা প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণ করেছে, নিচে সরকারের ভূমিকা সমূহ আলোচনা করা হলো। এই যে একটা দিলাম, এটাই তো আসলে প্রশ্নটার ভূমিকা, তুমি এভাবে লিখতে পারো আর কি। এখন কত দেখো লিখছে এখানে আইনি ও নীতিগত কাঠামো গঠন। এখন এটা কি দেখো, আইনি বা নীতিগত কাঠামো গঠনটা কি, যে সাইবার অপরাধ দমনে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে, যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, এটা সংশোধন করা হয় 2013 সালে,
এবং পরবর্তীতে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে সাইবার নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়। এর মাধ্যমে হ্যাকিং অনুমতি ছাড়া ডেটা চুরি, অনলাইন ব্ল্যাকমেইল শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। এই যে আমি যে আইনগত কাঠামোটা আছে সাইবার ক্রাইমের, আমরা কিন্তু সেই আইনগত কাঠামোটা বললাম। এখন এইভাবে করে তুমি যদি সাজিয়ে লেখো, খুব বেশি বড় লিখতে হবে এরকম কোনো কথা নেই, তোমাদের মূল বিষয়বস্তু লিখলে এখান থেকে নাম্বার পাওয়া সম্ভব। ঠিক আছে, জাস্ট এখান থেকে মূল বিষয়বস্তু লিখতে হবে। পরে দেখো খ নম্বরে কি বলছে, বিশেষায়িত আইন শৃঙ্খলা বাহিনী গঠন। এখন সরকার কিভাবে চেষ্টা করতেছে আসলে এই সাইবার ক্রাইমটাকে কমানোর জন্য, প্রতিরোধ করার জন্য, সেই বিষয়ে লিখলাম। তাহলে খতে লিখ 2 নম্বরে দিয়ে বিশেষায়িত আইন শৃঙ্খলা বাহিনী গঠন। দেখো সাইবার অপরাধের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ বাহিনীতে বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। অর্থাৎ সাইবার ক্রাইম নামক কিন্তু একটা ইউনিট গঠন করা আছে, যারা এগুলো করে দেখে থাকেন আর কি। এসপি পাপুল কুমার বলছে ভাই এসপি স্ক্রিনশট নিব। দেখো ভাইয়া, তোমার স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে উত্তরগুলো আছে আমি লাইভ ক্লাস শেষে কিছুক্ষণের মধ্যেই আসলে পেজে আপলোড করব। তোমাদের টেনশনের কারণ নেই, আমার কাছে যে পিডিএফ গুলো আছে তোমরা আস্তে আস্তে পরীক্ষার আগ মুহূর্তে সবগুলো প্রশ্নের উত্তর পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা দেখো এখন স্ক্রিনশট নিয়ে তোমার খুব একটা লাভ হবে না, আমি পিডিএফ দিয়ে দিব পেজে আপলোড করে, টেনশনের কোনো কারণ নাই। নুসরাত বলছে ভাইয়া পার্থক্য কয়টা দিতে হবে। মেহেদি বলছে ভাইয়া ছক আঁকিয়ে পার্থক্য যদি দেয় কয়টা পার্থক্য দিব। দেখো পার্থক্য দিলে তোমরা চেষ্টা করবা সর্বনিম্ন 5টা দিতে, 6 থেকে 7টা দিলে আরো ভালো হবে। বলছে প্রমি আক্তার মিথিলা শুধু পয়েন্ট গুলো লিখলে হবে না, অবশ্যই পয়েন্ট গুলো লিখলে হবে। তুমি চাইলে শুরুর দিকে একটা ভূমিকা, লাস্টে একটা উপসংহার দিতে পারো, তাহলে প্রশ্নটা লেখাটা আর একটু সুন্দর হবে আর কি। এরপর দেখো এখানে পরে কি বলছে আমাদের, এখন এই যে বিশেষায়িত আইন শৃঙ্খলা বাহিনী গঠন, এখানে আমরা লিখছি প্রথমত সাইবার পুলিশ সেন্টার সিপিসি যাকে বলা হয়। তো সিআইডির অধীনে পরিচালিত বিশেষায়িত একটা ইউনিট যাকে বলে আমরা সিপিসি, সাইবার পুলিশ সেন্টার। এবার দেখো কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রানজেকশনাল ক্রাইম অর্থাৎ সিটিটিসি যাকে বলা হয়, সাইবার টেরোরিজম ও আন্তর্জাতিক সাইবার অপরাধ প্রতিরোধ কাজ। এই যে কথাটা, এই কথাটা উল্লেখ করাই মূলত এই পয়েন্টের মূল বিষয়বস্তু। এই পয়েন্টের মূল টপিক কিন্তু এই অংশটুকু। এখন তুমি যদি এই অংশটুকু ভালো করে লিখতে না পারো, তাহলে কিন্তু এখান থেকে মার্কসটা কমে যাবে না। এজন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মূল টপিক তুমি লিখবা, তোমাকে 3, 4, 5, 6 পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এরপরে দেখো যদি আমরা চলে যাই একটু পরবর্তী টপিকে, গত এখানে বলছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম, বা কিভাবে আর কি করা যায়। দেখো গতে বলছে এখানে যে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম যাকে বলা হয় বিজিডি গভসাট। এখন জাতীয় সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে সাইবার হামলা প্রতিরোধ ও জরুরি নিরাপত্তা সহায়তা কাজ করছে জাতীয় ইগভ, অর্থাৎ এই যে জাতীয় ইগভ সিআরটি যেই সংস্থাটা, এটার কাজ হচ্ছে এইগুলো যেটা লেখা আছে আর কি। মূলত এগুলো তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এবার বলছে দেখো যে কমন দেখে দেখে দিয়ে দিবেন যাতে কম করেও 6টা কমন পড়ে। আমি তো চাই যে আমি যে প্রশ্নগুলো দিছি সবগুলো থেকে আসলে মানে প্রশ্নের সবগুলো আমার সাজেশন থেকে কমন আসুক। আমি আশা করতেছি কমন আসবে, তোমরা টেনশন করো না, বাট একটু মনোযোগ দিয়ে পড়ো আর কি। এবং এর পাশাপাশি যে প্রশ্নগুলো বইয়ে আছে অধ্যায়ভিত্তিক ছোটখাটো প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো। আর আমি এই ক্লাস লাইভ শেষেই আর কি এই যে পিডিএফ গুলো ক্রমান্বয়ে আপলোড করবো, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা এবার দেখো এখানে বলছে যে ভাইয়া আইসিটি ও কি পয়েন্ট, হ্যাঁ পয়েন্টটাকে লিখতে হবে। নুসরাত লিখছে থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। এমডি রানা ভাইয়া কোশ্চেনে কি 244 এডিবি আসবে? 244, হ্যাঁ এইভাবে আসতে পারে, কতে 2 আসতে পারে, খতে 4 আসতে পারে, গতে 4, 244 আকারে 10 মার্ক কিন্তু আসতে পারে। আচ্ছা এবার দেখো একটু আলোচনা করি আমরা যে এর পরের পার্টটা কি বলছে। পরের পার্টে এখানে বলছে যে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত সেবা। এখন এই সেবাটা কিন্তু 4 নম্বর সেবা এখানে বলছে, নারী ও শিশুদের জন্য বিশেষায়িত সেবা। অনলাইনে নারী ও শিশুদের হয়রানি রোধে সাইবার সাপোর্ট ফর ওমেন CSW পেজ এবং হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে, যা ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষা করে আইনি সহায়তা দেয়। এটা সরকারের একটা খুবই ভালো একটা উদ্যোগ। এভাবে করে আর কি সরকার কিন্তু চেষ্টা করছে যে বাংলাদেশের সাইবার ক্রাইমটা প্রতিরোধ করার জন্য। এবার এর পরবর্তী পয়েন্ট দেখো যে জরুরি জাতীয় হেল্পলাইন সচেতনতা। মানে এই যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এবং পয়েন্টের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে। এই যে এইগুলো তোমার ইম্পর্টেন্ট, তুমি যখন এইগুলো দিবা তখন কিন্তু এমনিতেই স্যার দেখবে, বুঝবে যে তুমি আসলে ভালো লিখতে, তোমার নাম্বার কিন্তু অনেকটা বাড়াই দিবে। এবার দেখো ওনাদের বলছে এখানে জরুরি জাতীয় হেল্পলাইন সংস্থা কি বলছে এখানে, সাইবার ক্রাইমের শিকার হলে
তাৎক্ষণিক সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা 999 এবং সাইবার হেল্পলাইন চালু রয়েছে। এখন দেখো, এছাড়া নিয়মিত সরকারি উদ্যোগে সাইবার সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত করা হচ্ছে। এটা সরকারের আরো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এখন দেখো, সরকারের সফলতার পাশাপাশি কি কি চ্যালেঞ্জ সমূহ রয়েছে তার জন্য কিন্তু আমরা একটা ছক অঙ্কন করেছি। মানে আমাদের উত্তরগুলো এমন ভাবে সাজানো, দেখো যে তোমাদের বইয়ে কিন্তু এভাবে দেওয়া নাই আর কি। তো এই উত্তরগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এভাবে লিখলে আমার কাছে মনে হয় যে টিচার অনেক বেশি খুশি হবেন, সেখান থেকে নাম্বার বেশি দিতে পারে আর কি। ওকে, দেখো এরপরে আমরা কি বলছি এখানে, যে সরকারের সফলতার পাশাপাশি এই যে একটা ছকটা আমরা দিলাম, এই ছকটা দেখে কিন্তু আসলে প্রশ্নের গুণগত মান তিনি যাচাই করবেন, অনেক বেশি ভালো হবে আর কি। দেখো এখানে কি বলছে যে যে ইতিবাচক দিক অর্থাৎ সফলতা, এবং এই সফলতার পাশাপাশি সরকারের কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং সীমাবদ্ধ, সেগুলো একটু লিখছি আর কি আমরা। ঠিক আছে, চ্যালেঞ্জ এবং দেখা আইনি কাঠামোর উপস্থিতি। দেখো সরকার যেটা করতেছে, আইনি কাঠামো দিয়ে তারা সফল, অনেকটাই তারা সফলতা পাচ্ছে। এখন এই সময়ের মধ্যে সরকার আসলে কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে সেটা দেখো এখানে, যে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনের নিয়মিত সংস্কারে কিছুটা ধীরগতি, অর্থাৎ আমাদের যে প্রযুক্তি রয়েছে, প্রযুক্তির সাথে সাথে কিন্তু আইনটা আমরা নিয়মিত সঠিকভাবে প্রয়োগ করতে পারতেছি না, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। এই জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে। এবার দেখো, বিশেষিত ক্রাইম ইউনিট, উপজেলা বা আঞ্চলিক পর্যায়ে দক্ষ সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ বা প্রযুক্তির পর্যাপ্ত অভাব, অর্থাৎ আমাদের যে পরিমাণে এই লোকগুলোর প্রয়োজন বা যে পরিমাণে এই সেক্টরগুলো প্রয়োজন সেই পরিমাণে আমরা পাচ্ছি না। গ্রাম অঞ্চলে বা লোকাল এগুলো কিন্তু এটা অনেক ঘাটতি দেখছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সাইবার ক্রাইম হচ্ছে। তো সেই জায়গায় আমাদের আরো বেশি ইমপ্রুভমেন্ট প্রয়োজন, আরো বেশি প্রয়োজন। এবার দেখো, হেল্পলাইন সেবা চালু, আম জনতার মাঝে সাইবার লিটারেসি বা নিরাপত্তার সঠিক সচেতনতার অভাব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ। আমরা হেল্পলাইন সেবা চালু করেছি, এটা আমাদের জন্য সফলতা, এটা সফলতা, কিন্তু এই যে আম জনতার মাঝে সাইবার লিটারেসি বা নিরাপত্তার সঠিক সচেতন, এটা আমাদের প্রচুর পরিমাণে অভাব রয়েছে। এ হচ্ছে বলে। এখন দেখো, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন শেষে কি দিয়েছি, একটা টিপস। এই টিপসটা কি, দেখো যে এই প্রশ্নটা কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে, এই টিপসটা দেখে নাও তোমরা। এখানে কি বলা হয়েছে, এখানে দেখো কি বলা হয়েছে, যে পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার উপায়। উত্তরের শেষে একটি সুন্দর উপসংহার লিখবেন। কি লিখবেন? একটা সুন্দর উপসংহার লিখবেন। এবার দেখো, সাইবার অপরাধ দমনে সরকারের আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রশংসনীয় হলেও কেবল কঠোর আইন দিয়ে এটি শতভাগ দমন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সাইবার সচেতনতা এবং সরকারের আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি এজেন্সির সাথে সমন্বিত কাজ। এই যে এই পার্টটা দেখো, এই পার্টটাই কিন্তু আমার উপসংহার আর কি, এটা হচ্ছে আমাদের উপসংহার। আর শুরুতে কিন্তু আমি কিন্তু একটা ভূমিকা লিখেছিলাম আর কি, তাই না? তো এইভাবে করে তুমি যদি লেখো, তাহলে আমার কাছে মনে হয় এখান থেকে ভালো নম্বর পাওয়া যাবে। ওকে, আচ্ছা। কানিস ফাতেমা বলছে ভাইয়া ক খ গ থাকবে। হ্যাঁ, ক খ গ থাকবে। শারমিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ইকোনমিক্স সাবজেক্ট সব বিষয়ে সাজেশন দিবেন না? হবে না, 30 মিনিটে এত লেখা যায় না, পড়া মনে থাকে না, কি করবো? হ্যাঁ, আচ্ছা, এগুলো কোনো প্রশ্ন না, পড়া মনে থাকে না এটা কোনো কথা। তুমি এটা স্টুডেন্ট, তোমার তো একটু মোটামুটি পড়লে মনে থাকবে। বাংলা আইসিটি লেখা খুব কঠিন না, তোমরা বারবার লেখো, এগুলো তোমরা সেই এসএসসি লেভেল থেকে পড়ো আর কি। এটা নিয়ে এত পেইন নেওয়ার দরকার নেই, জাস্ট পড়তে থাকো। আচ্ছা, এমডি কথা ঠিক। 30 মিনিট, 30 মিনিট তো অনেক টাইম ভাইয়া। 30 মিনিটে তোমাকে 10 মিনিট লিখতে হবে, তোমার তো আইসিটির লেখা অনেক কম। ইতিহাসে তোমরা তো অনেক লিখছো, এখানে তো অত লেখা লাগবে না, তোমাদের অল্প লিখতে হবে। তোমরা জাস্ট মেইন টপিকগুলো লিখবা, মেইন বিষয়গুলো লিখবা, সেখান থেকে ভালো নম্বর পাওয়া যাবে আর কি। আচ্ছা, আমি একটু জাস্ট কমেন্টগুলো পড়বো। তোমার যদি কারো জন্য প্রশ্ন থাকে আর কি, পরীক্ষা নিয়ে যা যা প্রশ্ন আছে প্রশ্নগুলো করে ফেলো। আমি 5 মিনিট পরে জাস্ট প্রশ্নগুলোর উত্তর দিয়ে লাইভটা শেষ করে দিব, ঠিক আছে? লাইভ দীর্ঘায়িত করবো না। তোমাদের যার যার প্রশ্ন আছে জাস্ট প্রশ্নগুলো করতে থাকো, আমি 5 মিনিটের মধ্যে প্রশ্নটা উত্তর দিয়ে লাইভটা শেষ করে দিব। ওকে। তাসমিয়া আক্তার লিখছে যে ভাইয়া একটা 2+2+4 আকারে আসলে ভূমিকা উপসংহার দিতে হবে, একটু বলেন। আচ্ছা, দেখো, যে 2+2+4 আকারে, তাহলে কি মনে করো তোমার এখানে কি আসছে, যে প্রথমটায় ক তে 2 নম্বর আসছে, খ তে আসছে 4 নম্বর, গ তে কত 4 নম্বর। এখন তুমি এই প্রশ্নটার জন্য যেই মূল ভূমিকাটা তুমি ওই প্রশ্ন লেখার সময় দিতে পারো। আর ক নম্বরে তোমার তো ভূমিকা দেওয়ার কিছু না, জাস্ট এখানে কি একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আর কি। তো তুমি জাস্ট এখানে 2 মার্কের জন্য কোনো ভূমিকা লাগবে না, 4-এর জন্য তুমি একটা মনে করো একটু ভূমিকা দিলে, একটু মেইন বিষয়টা লিখে লাস্টে একটা ওইটা নিয়ে একটা মন্তব্য করলে, মন্তব্যটা আসলে উপসংহার, ঠিক আছে? 4-এর ক্ষেত্রে দিবা, এভাবে লিখবা, জাস্ট এনাফ। আচ্ছা, এখন বলছে যে সাদিয়া একটা দৃষ্টি পড়ি সব বাট ভুলে গেলে পরীক্ষা হলে মনে পড়বে, নো টেনশন। রোমান খান বলছে ভাইয়া কোন কোন অধ্যায় বাদ দিব, মানে কঠিন অধ্যায় কোনগুলো? দেখো ভাইয়া, এখানে আসলে আমি অধ্যায় বাদ দেওয়ার পক্ষে নেই, কারণ প্রশ্ন আমি এমনিতেই কমাই দিছি,
সেখান থেকে আবার অধ্যায় বাদ দিলে তো আরো বেশি কমে গেল। অধ্যায় বাদ দেওয়ার দরকার নেই, কিন্তু ওই অধ্যায় থেকে যে অধ্যায় থেকে প্রশ্ন কম আসে সেখান থেকে কিন্তু কম প্রশ্ন দেওয়া হয়েছে, অধ্যায় বাদ দেওয়ার দরকার, তো সব পড়ে ফেলো, অধ্যায় বাদ দেওয়ার কোনো দরকার নাই। এখানে বলছে যে রোমান ভাইয়া কোন কোন অধ্যায় বাদ দিব। আচ্ছা, আইসিটি থেকে 6টা লিখতে হবে ভাইয়া কি 8টা? আচ্ছা 6টা, এটা তোমরা জানোই ইতিমধ্যেই। তোমাদের কিন্তু আইসিটি পরীক্ষায় কি হবে, আইসিটি পরীক্ষা কিন্তু তোমাদের এটা হবে, সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে কয়টা, দেখো প্রশ্ন থাকবে হচ্ছে 9টা, প্রশ্ন থাকবে হচ্ছে 9টা। তোমার লিখতে হবে এখানে কয়টা, লিখতে হবে 6টা, অর্থাৎ লিখতে হবে 6টা, বুঝছো? তো এই 6 10 তোমার কত হবে, এখানে 60 মার্কের পরীক্ষা থাকবে। তো অনেকে আবার এই আমাকে ইনবক্স করেছে যে ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা সিলেবাস দিয়ে, প্রশ্নপত্র নমুনা প্রশ্ন দিয়ে। দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষা তো তোমাদের মেইন পরীক্ষা হয়ে যাবে, তারপরে নিজ নিজ কলেজে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের মাথায় আনার দরকার নেই এখন, ঠিক আছে? জাস্ট তোমরা এগুলো দেখতে থাকো, এই পরীক্ষার দিকে ফোকাস করো। তো 9টা থাকবে, তোমার এখানে লিখতে হবে কয়টা, 6টা লিখতে হবে। তার জন্য তুমি সময় পাবো হয়তো 3 ঘন্টা, অর্থাৎ তোমার 3 ঘন্টার মধ্যে তোমাকে জাস্ট 6টা অ্যান্সার করতে হবে। ওকে, এরপর লিখছে আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সাজেশন না দেয় না। জেসমিনারা বলছে 1 2 6 7 8 9 পড়লে কেমন কমন পাবো মনে হয়। তোমরা জানি দেখো 1 2 6 বলছে কি 1 2 6 6 7 8 9। দেখো এগুলো তুমি যদি অধ্যায়, আমি তোমাদের আবার বলতে যদি অধ্যায়টা মেন করতে চাও যে আমি অধ্যায়টা বেছে পড়বো, অধ্যায় বেছে পড়তে হলে ভাইয়া ওই অধ্যায়ের কোনো প্রশ্ন তো বাদ দেওয়া যাবে না। কারণ তুমি যদি অধ্যায় বাদ দিয়ে দাও তাহলে কিন্তু অধ্যায়টা ফুল পড়তে হবে। তুমি যদি এই অধ্যায়গুলো ফুল পড়ে ফেলতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি সব কমন পাবা, ঠিক আছে? কিন্তু তুমি ওই অধ্যায়ে তুমি যদি ওই অধ্যায় থেকে বেছে বেছে 2 একটা পড়লে আবার অধ্যায় বাদ দিলে সেক্ষেত্রে তুমি বিপদে পড়ে যেতে পারো আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখবা। বলছে প্রমি আক্তার মিথিলা 4-এর ক্ষেত্রেও কি নিচে মন্তব্য লেখা নাকি লিখবো নাকি উপসংহার? দেখো ওই যে মন্তব্যটাই তো উপসংহার। তুমি যদি পয়েন্ট মনে করো এভাবে না লেখো, মনে করো তুমি লিখলে না ভূমিকা, ঠিক আছে? মানে ভূমিকা যে লিখে হাইলাইট করতে হবে এমন কোনো, জাস্ট এই 2 একটা কথা লিখতে পারো, 2 একটা তুমি যে কথাটা লিখবো ওটাই তো আসলে ভূমিকা। তুমি চাইলে ওটাকে ভূমিকা নাম দিতেও পারো, এমনি লিখলেও সেটা ভূমিকার কাজই করবে। লাস্টে একটা মন্তব্য করলে এটা উপসংহার তুমি লিখতেও পারো, এমনি লিখলেও সেটা উপসংহারের কাজই করবে। সুতরাং ওইটা নিয়ে কোনো প্রেশার নাই। বাট প্রথম দিকে একটা লাইন লিখবা, ওটা সংজ্ঞা বা যে কোনো কিছু ওটা বিষয়ে, তারপরে লাস্টে একটা মন্তব্য করবো, এটাই তোমার উপসংহার হিসেবে কাজ করবে। ওকে, বলছে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আদরের কন্যা বলছে পার্থক্য লেখার সময় কি ভূমিকা উপসংহার লিখতে হবে কিনা? দেখো শুধু পার্থক্য না, আসলে তুমি প্রত্যেকটা প্রশ্নই লিখতে পারো ভূমিকা উপসংহার। পার্থক্যর ক্ষেত্রেও লিখলে ভালো, কোনো সমস্যা নাই। একজন বলছে জাফিন আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া, আরো কয়েকটা উত্তর দেন। আচ্ছা আরো কয়েকটা উত্তর দেয় না? আচ্ছা আর একটা উত্তর যদি আমরা দেখাই, ওয়েট, আর একটা উত্তর যদি আমরা দেখাই, একটু দেখানোর চেষ্টা করি। মনে করো এখান থেকে আমি আর একটা উত্তর বাইর করি। ওকে, আচ্ছা এরপরে মনে করো আমি দেখালাম এখান থেকে যে জিপিটি দেখি আমরা, জিপিটি, রাইট? ওকে, জিপিটি দেখো, জিপিটি দেখো এই জায়গায় লিখছে জিপিটি কি, এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো, তাই না? জিপিটি কি এবং এর কাজ, দেখো জিপিটি আসলে কি, দেখো যে জিপিটি কি, এর কাজ বা কার্যপ্রণালীটা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে লিখলে 1 নম্বর পয়েন্টে কি জিপিটি এর ধারণা বা সংজ্ঞা। এখন জিপিটি এর যে ধারণা বা সংজ্ঞা আমরা লিখতেছি, দেখো তাই সংজ্ঞা আমরা কি লিখবো, যে জিপিটি এর পূর্ণরূপ হলো যে জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জিপিটি এর পূর্ণরূপ আর কি। এখন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ডিপ লার্নিং এর উপর ভিত্তি করে একটি কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার, যা মানুষের ভাষার মতো টেক্সট বুঝতে, প্রক্রিয়াজাত করতে এবং নতুন টেক্সট তৈরি করতে সক্ষম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জিপিটি। এরপর দেখো আমাদের এখানে কি লিখছে, এরপরে যে এখানে বলা হয়েছে কি যে এখানে এটি মার্কিন গবেষণা সংস্থা ওপেন এআই দ্বারা প্রথম তৈরি ও পরিচালিত লাভ করে। জিপিটি হলো একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম, যা বিপুল পরিমাণ টেক্সট ডেটা সব ব্যবহার করে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। এখন দেখো এই যে এখানে যে কথাগুলো আছে, এই যে ওপেন এআই বা যেই নামগুলো লিখতেছি, বা এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো,
এইগুলোই কিন্তু তোমার পরীক্ষার মার্কের জন্য ইম্পর্টেন্ট। এখন এগুলোকে বাদ দিয়ে লিখলে তুমি মার্কস কম পাবা, ঠিক আছে? এই জন্য এগুলো মনে রাখা একটু টাফ যদিও, কিন্তু এগুলো মনে রাখতে হবে। এরপর 2 নম্বর দেখো এখানে কি বলছে, জিপিটি এর প্রধান কাজ সমূহ আমরা কি লিখি। এখন প্রধান কাজ সমূহের ভিতরে আমরা কত লিখছি, এখানে টেক্সট তৈরি, কি লিখছি, টেক্সট তৈরি। প্রথম কাজ হচ্ছে টেক্সট তৈরি। এখন যে কোনো বিষয়ের প্রবন্ধ হতে পারে, ইমেইল, গল্প, কবিতা, সোশ্যাল মিডিয়া পোস্ট বা যে কোনো লিখিত কন্টেন্ট মানুষের মতো স্বাভাবিক ভাষায় তৈরি করা, ঠিক আছে? এটা কি একটা টেক্সট তৈরি, এটাও তোমার হচ্ছে জিপিটির একটা কাজ। ওকে, বলছে ভাইয়া ক প্রশ্নের উত্তর কতটুকু লিখবো। ক প্রশ্ন, দেখো ক প্রশ্নের উত্তরটা আসলে আমাদের খুবই বেশি লেখা লাগবে না, জাস্ট তোমরা 1 পৃষ্ঠার মধ্যে শেষ করবা কটা। প্রথমে একটা তোমাকে বলে যে তথ্য প্রযুক্তি বলতে কি বোঝো, সাপোজ তোমাকে বললো যে তথ্য প্রযুক্তি কি, বা তথ্য প্রযুক্তি বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি সংজ্ঞা দিবা, দিয়ে ওইটা একটা উদাহরণ, সংজ্ঞা দিয়ে একটা উদাহরণ দিলে ক নম্বরের পাঠ শেষ, ঠিক আছে? একটা সংজ্ঞা দিবা, ওই সংজ্ঞা দিয়ে ওটা কয়েকটা উদাহরণ দিলে তোমার ক নম্বরে 2 মার্কের লেখা শেষ হয়ে যাবে। ওকে, এবার বলছে প্রতি অধ্যায় থেকে প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। ভাইয়া ক শর্ট কোশ্চেন কমন পেতে কোনগুলো পড়বো? অবশ্যই বইয়ের থেকে তোমরা পড়তে পারো, আর আমি কয়েকটা কোশ্চেন একটু পরে আপলোড দিব পেজে। ওকে, জেসমিনা বলছে ভাইয়া বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনাটা একটু পড়াবেন না? আচ্ছা, চেষ্টা করবো পড়ানোর। দেখো এরপরে দেখো আমি কি বলতেছি এখানে, এরপরে কি বলছে এখানে, যে খতে যে প্রশ্ন উত্তর প্রদান, হ্যাঁ, তাহলে প্রশ্ন উত্তর প্রদানটা দেখো, কোশ্চেন কি বলছে এখানে, যে কোশ্চেন অ্যান্সারিং, যে কোনো জটিল বা সাধারণ প্রশ্নের প্রাসঙ্গিক সঠিক বিশ্লেষণিক উত্তর প্রদান করা হচ্ছে কি, প্রদান করা। এটা কি জিপিটি এর কাজ, তাই না? এটা জিপিটি এর কাজ। তার একটা এক্সাম্পল কি বলো তো ভাইয়া, এই যে ভাইয়া দেখো চ্যাট জিপিটি। অর্থাৎ তোমাদের এইটাই বলতেছি আমরা, তুমি যেটাই লেখো না কেন প্রত্যেকটা টাইপসে তোমাদের এই এক্সাম্পল গুলো দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি এক্সাম্পল দাও তাহলে সেখান থেকে মার্কস পাবা শিওর। দেখো এখানে বলছে ভাষা রূপান্তর বা অনুবাদ, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, এক ভাষা থেকে অন্য ভাষায়, যেমন ইংরেজি থেকে বাংলা অত্যন্ত প্রাকৃতিকভাবে অনুবাদ করা। দেখো সার সংক্ষেপ তৈরি, টেক্সট সামারাইজেশন, দেখো বিশাল নিবন্ধ, ডকুমেন্ট বা বইয়ের মূল বক্তব্য সংক্ষেপে পরিষ্কারভাবে উপস্থাপন করা। এই যে পয়েন্টগুলো আছে, এই প্রত্যেকটা পয়েন্ট আসলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি। তোমরা পয়েন্টগুলো সুন্দরভাবে দিবা, এই পয়েন্টগুলো তোমাদের দিলে জাস্ট নাম্বার বেশি পাও। এরপর দেখো লাস্টে কি লিখছি, যে প্রোগ্রামিং কোড, তাই না? আসলে লিখতে আছে ওনা বলেছে প্রোগ্রামিং কোড লিখন ও ভুল সংশোধন, ঠিক আছে, ভুল সংশোধন। দেখো পাইথন, সি প্লাস প্লাস, জাভা সহ বিভিন্ন ভাষায় কোড লেখা এবং কোডের ভুল মানে হচ্ছে বাগ খুঁজে বের করা, সমাধান করা, এগুলো কার কাজ? এগুলো হচ্ছে প্রোগ্রামিং কোড লিখন বা ভুল, এটা হচ্ছে জিপিটির একটা পার্ট আর কি, এটার কাজ, বুঝছো? তো এই নামগুলো, এই যে পাইথন, সি প্লাস প্লাস, জাভা, এই নামগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নের ভিতরে উল্লেখ করতে পারো সুন্দরভাবে, সেখান থেকে তুমি কিন্তু এটা ভালো একটা মার্কস কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? এরপর দেখো জিপিটি এর কার্যপ্রণালী আলোচনা করব। কার্যপ্রণালীতে 1 নম্বরে দেখো বলছে, 1 নম্বরে প্রি প্রিন্টিং, ঠিক আছে? একে বলছে এখানে যে প্রি ট্রেনিং, কি প্রি ট্রেনিং। প্রথমে ইন্টারনেট থেকে সংগৃহীত বিলিয়ন বিলিয়ন বই, নিবন্ধ, ওয়েবসাইট থেকে জিপিটি কে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে মডেলটি ব্যাকরণ, তথ্যের বিন্যাস ও ভাষার সাধারণ গঠন শিখে ফেলে। ওকে, এরপর দেখো 2 কি বলছে, যে টেকনোলাইজেশন, ব্যবহারকারীর দেওয়া প্রম্পট ইনপুট লেখাকে ছোট ছোট অংশে বা শব্দখণ্ডে ভাগ করা হয়, যাকে টোকেন বলা হয়। এই যে লেখাগুলো লিখতেছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি। তো অনেকেই ভাবতেছে ভাইয়া এগুলো স্ক্রিনশট নিব, আসলে স্ক্রিনশট নেওয়া লাগবে না, আমি সবগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? যারা পারচেস করছে, যারা আমার কাছে পিডিএফটা কিনছে তারা তো পাইছেই, আর যারা পায় নাই তারা আস্তে আস্তে ক্রমান্বয়ে পেজে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? এরপর দেখো তিনি এখানে বলছে যে ট্রান্সফর্মার আর্কিটেকচার বা অটো অ্যাটেনশন মেকানিজম। এখন দেখো এটি হলো জিপিটি এর মূল ভিত্তি। দেখো ভাই, তো তোমাকে জিপিটি এর মূল ভিত্তি এটা হচ্ছে, এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। সেলফ অ্যাটেনশন মেকানিজম এর সাহায্যে মডেলটি একটি বাক্যের কোনো নির্দিষ্ট শব্দের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক, প্রেক্ষাপট বা কনটেক্সট অনুধাবন করে। ওকে, এই যে 3টা পয়েন্ট দিলাম, দেখো কত সুন্দর না? দেখো এইভাবে জাস্ট বেশি লেখার প্রয়োজন নেই, তুমি অল্প লেখো, বাট এভাবে পয়েন্ট আকারে জাস্ট মূল বিষয়বস্তুগুলো লিখলে সেখান থেকে কিন্তু ভালো নম্বর পাওয়া যাবে। এবার দেখো 4 আছে, 5 আছে, দেখো আমরা একবারে আলোচনা করব। দেখো 4-এ এখানে বলছে কি, যে পরবর্তী শব্দ পূর্বাভাস, তাই না? নেক্সট ওয়ার্ড প্রেডিকশন আর কি, এগুলো জিপিটির কার্যপ্রণালীর মধ্যে পড়ে। ইনপুট ও প্রেক্ষাপট বিশ্লেষণের পর এটি গাণিতিক সম্ভাব্যতা
হিসাব করে বাক্যটির পরবর্তী সবচেয়ে উপযুক্ত শব্দ কোনটি হবে তা অনুমান করে একটার পর একটা শব্দ বসিয়ে উত্তর তৈরি করে। পাশে দেখো ফাইন টিউনিং বা উইথ RLHF, অর্থাৎ দেখো মানুষের পছন্দ ও নিরাপত্তা অনুযায়ী উত্তর উন্নত করতে এই কি বলছে এখানে, রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক, যাকে বলা হয় RLHF প্রযুক্তি ব্যবহার করে এই মডেলটিকে আরো নিখুঁতভাবে মার্জিত করা। এখন দেখো ভাই, এই যে এই পয়েন্টটা আমরা লিখলাম যে ফাইন টিউনিং, এই জায়গায় এই পয়েন্টের মূল বিষয়বস্তু কি? এর মূল বিষয়বস্তু কিন্তু এই যে RLHF। এখন তুমি যদি এই পার্টটা উল্লেখ করতে না পারো তাহলে কিন্তু এই জায়গা থেকে তুমি মার্কস এমনিতেই পাবা না। তোমাকে মার্কস পেতে হলে এই যে মূল বিষয়গুলো এগুলো লিখলেই তুমি মার্কস, তোমার কিন্তু পৃষ্ঠা গুণে আইসিটিতে নাম্বার হবে না, তোমার জাস্ট মূল বিষয়গুলো উল্লেখ করলে সেখান থেকে ভালো নাম্বার পাবা। ওকে, এরপর দেখো লাস্টে লিখছি যে পরীক্ষায়, আমার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এইটা দেওয়া আছে কিভাবে তুমি ভালো ফুল মার্কস পেতে পারো। দেখো এখানে বলছে যে পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার উপায়। উত্তরে অবশ্যই জেনারেটিভ ট্রেইন ট্রান্সফর্মার পূর্ণরূপটি ইংরেজিতে সঠিক বানানে লিখবেন। এছাড়া ট্রান্সফর্মার আর্কিটেকচার এবং নেক্সট ওয়ার্ড প্রেডিকশন পয়েন্ট দুটি কার্যপ্রণালীতে উল্লেখ করলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। ঠিক আছে, এরকম ভাবে সাজানো তোমাদের কোনো বইয়ে নাই, তোমরা যত বই পড়ছো কোথাও কিন্তু নাই, জাস্ট এটা আমাদের আমাদের থেকে যারা নিচ্ছে তারা কিন্তু এটা পাচ্ছে, তারা কিন্তু এটা করলে আমার কাছে মনে হয় ভালো, এভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে আর কি। ওকে, তো যাই হোক, আমি আসলে অনেকক্ষণ লাইভ নিচ্ছি। এখানে প্রমি আক্তার মিথিলা বলছে ডকুমেন্ট প্রেজেন্টেশন অনেক কঠিন লাগছে আর সব সহজ। কিছু করার নাই, যেটা কঠিন লাগে একটু কষ্ট করে পড়বা। ওকে ভাইয়া, ভাইয়া সবগুলো প্রশ্ন কি ক খ আকারে আসবে নাকি রচনামূলক আসবে? সবগুলো ক খ গ আকারে আসবে। ভাইয়া জ্যোতি বলছে ভাইয়া আইসিটি এক্সাম তো বাংলাদেশের ইতিহাস ভাষার মতো বানিয়ে নিজের মতো করে লেখা যাবে না, তাই না? হ্যাঁ, এখানে বানিয়ে লেখা যাবে না, তোমাকে যা সঠিক কথাগুলো লিখতে হবে, সুতরাং বানিয়ে লেখার কোনো সুযোগ নেই। তোমরা জাস্ট এখান থেকে এই যে এই কথাগুলো আসলে কি বানাবা, তুমি তো বানাইতেই পারবে না, তো মাথায় কি আসবে? এগুলো আসবে না, এগুলো ইম্পর্টেন্ট কথা, এগুলো বানায় লেখার কোনো সুযোগ নাই। আর 4 মার্কে আবার প্রশ্ন করো, 4 মার্কের জন্য মিনিমাম কত পেজ? তোমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে পেজ গুনে নাম্বার। এই আইসিটি তুমি এখানে পেজ গুনে তো নাম্বার হবে না, তোমাকে জাস্ট যেই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করতে হবে তার মূল বিষয়বস্তু, ওইগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। এক পৃষ্ঠা হলে এক পৃষ্ঠা, 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, 3 যত পৃষ্ঠা হয় হোক, তোমার মূল বিষয়বস্তুগুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে, দেখো এরপরে এখানে কি লিখছে যে ভাইয়া আইসিটি এক্সামে তো বাংলাদেশের ইতিহাস, ওইটাই বলছে কি। যাই হোক, তো এই হচ্ছে মূলত, আমি আর একটা প্রশ্ন দেখে আলোচনা করা যায় কিনা, আর সেই সঙ্গে তোমরা কমেন্ট করতে থাকো যে আমি আর একটা প্রশ্ন আলোচনা করব নাকি লাইভটা এখানে শেষ করে দিব, অথবা তোমাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্ট করো, অবশ্যই প্রশ্ন কমেন্ট করো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করতে থাকো, আমি জাস্ট তোমাদের জানাচ্ছি। খ এর জন্য কত পেজ লিখতে হবে, আবার সেই একই প্রশ্ন। এখানে পেজ গুনে নাম্বার হয় না ভাইয়ারা আপুরা, পেজ গুনে আইসিটিতে পেজ গুনে নাম্বার পাবা না, তোমাদের জাস্ট যেই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে, সেগুলো মিসিং করার কোনো সুযোগ নাই। এখানে যেই এক পৃষ্ঠায় হয়ে যায়, 10 মার্কের জন্য এক পৃষ্ঠা হলে 1 পৃষ্ঠায় 10 মার্ক পেয়ে যাবা। জাস্ট তোমার যদি ওই প্রশ্নের জন্য ওই পয়েন্টগুলো যথেষ্ট লেখা হয়, সেখান থেকে তুমি নাম্বার পাবা, বুঝছো? পয়েন্টটা তোমার ইম্পর্টেন্ট, এবং সেই পয়েন্টের ভিতরে এই এক্সাম্পলগুলো, লেখাগুলো, ল্যাঙ্গুয়েজগুলো সঠিক থাকলে তুমি অবশ্যই সেখান থেকে ভালো নাম্বার পাবা। জেরিন জান্নাতুল ইসলাম জানালেন ভাইয়া সবগুলোই কি ক খ, একই প্রশ্ন তোমরা সবাই করতেছো আর কি। বলছে ভাইয়া ফ্রিল্যান্সিং নিয়ে একটা প্রশ্ন আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, জেসমিনারা লিখছে। ওকে, বাংলা সাজেশন নাই আপু, বাংলা সাজেশন আমার কাছে নাই। পিসি ভাই পিডিএফ ভাইয়া যারা হচ্ছে পারচেস করতেছে, জাস্ট আমাদের নাম্বারে জাস্ট 50 টাকা করে যারা সেন্ড মানি করে তারা কিন্তু পিডিএফ ইতিমধ্যে পেয়ে গেছে আগেই। যারা সেন্ড মানি অনেকেই, আমি লাইভ চলাকালীন অনেক আমার কাছে মানি আসতেছে আর কি, যারা সেন্ড মানি করতেছে আমি লাইভ শেষে ওদেরকে দিয়ে দিব আর কি। আর পেজে আমরা 1 ঘন্টা পর পর আমরা একটা করে প্রশ্ন আপলোড দিচ্ছি, তো যারা আসলে ফ্রিতে নিতে চান তাহলে 1 ঘন্টা পর পর চেক করবেন, 1 ঘন্টা পর পর একটা করে প্রশ্ন পেজে পেয়ে যাবেন। আর যারা একবার পেতে চাচ্ছেন তারা অবশ্যই আর কি 50 টাকা করে সেন্ড মানি করে দিবেন। ওকে, আইসিটিতে কয়টা প্রশ্ন লিখতে হবে? আচ্ছা, প্রশ্ন লিখতে হবে তোমাদের হচ্ছে ভাইয়া আরেকটু বোঝান। আচ্ছা ঠিক আছে, আরেকটু বোঝাই। সাদিকুর রহমান বলছে ভাইয়া আমার কমেন্টের উত্তর পাইনি। আচ্ছা বলো ভাইয়া, আরেকবার, আমি দেখতে পাইনি। আচ্ছা, রোমান খান বলছে আরেকটা প্রশ্ন সমাধান করেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আরো প্রশ্ন সমাধান করতেছি। ওকে, দেখো এরপরে দেখো, আমরা যদি আরেকটা প্রশ্ন এখানে নিয়ে আসি তাহলে এখানে কি হয়, আমরা এই জায়গায় আরেকটা প্রশ্ন আনার চেষ্টা করি। দেখো আমরা যদি এখানে আরেকটা প্রশ্ন নিয়ে আসি তাহলে
এটা প্রশ্নটা হচ্ছে ফ্রিল্যান্সিং চ্যালেঞ্জ, ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জ সম্বন্ধে যদি একটু আলোচনা করি, ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জ। ওকে, দেখো প্রশ্ন বলছে এখানে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ারের চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এখন এখানে ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারে কি কি চ্যালেঞ্জ আসতে পারে দেখো, প্রথমত আমরা একটা ভূমিকা দিলাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিকা দিছি। ওকে, এখন বলা হচ্ছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা, যাকে মুক্ত পেশা বলে, বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও লাভজনক একটি পেশা হলেও এর পথ চলা সবসময় মসৃণ নয়। প্রথাগত চাকরির মতো এখানে নির্দিষ্ট মাসিক বেতনের নিশ্চয়তা বা সামাজিক নিরাপত্তা থাকে না, বরং কঠোর প্রতিযোগিতা, অনিশ্চয়তা এবং নানা ধরনের কাঠামোগত সমস্যার মধ্য দিয়ে একজন ফ্রিল্যান্সারকে এগিয়ে যেতে হয়। নিচে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রধান চ্যালেঞ্জ সমূহ বিস্তারিত আলোচনা করা হলো। ঠিক আছে, প্রথমত আমরা এটা হচ্ছে ভূমিকা লিখলাম, এরপরে আমরা চলে যাব মূল আলোচনায়। দেখো এখানে 1 নম্বর পয়েন্টে এখানে কি বলছে, আচ্ছা জেনিফা জান্নাত বলছে ভাইয়া ফার্স্টে আপনি 15টা কোশ্চেন দিয়েছেন, সেই 15টা পড়লে কি আমি 6টা কমন পাবো? দেখো ফার্স্টে আমি হচ্ছে 20টা কোশ্চেন আলোচনা করছিলাম লাইভ ক্লাসে, তারপরে ওখান থেকে 15টা দিয়েছিলাম, লাস্টে আবার আমরা কি 11টা দিই, তারপর 8টা, অর্থাৎ 4 ধাপে আমি দিছি, কিন্তু প্রশ্নগুলো আসলে একই প্রশ্ন, জাস্ট কোনগুলো পড়লে কেমন কমন থাকবে সেগুলো আমরা বলেছি। তো লাস্ট যে 11টা প্রশ্ন সাজেশন দিয়েছি, জাস্ট 11টা প্রশ্ন সেগুলো পড়ে ফেললে আমার কাছে মনে হয় ওখান থেকে ভালো কমন পাবা। আর যারা আসলে শুধুমাত্র পাস করতে চাইছো তারা শুধুমাত্র কি লাস্টে যে 8টা প্রশ্ন দিলাম সেই 8টা পড়ে ফেলতে পারো। ওকে, এবার দেখো এরপরে যে দেখো বলছে আয়ের অনিশ্চয়তা। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে কি যে আয়, তুমি এখানে ইনকাম করতে পারবা কিনা, নিয়মিত সেখানে কাজ পাবা কিনা, সেটা অবশ্যই তোমাদের একটা অনিশ্চয়তা। ঠিক আছে, এখানে দেখো ফ্রিল্যান্সিং পেশার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো আয়ের অনিশ্চয়তা। সব মাসে সমান কাজ বা সমান আয় পাওয়া যায় না। কোনো মাসে প্রচুর কাজ ও আয় থাকলেও পরবর্তী মাসগুলোতে ক্লায়েন্ট বা কাজ না পাওয়ার কারণে শূন্য হাতে কাটাতে হতে পারে, যা আর্থিক ব্যবস্থাপনাকে কঠিন করে তোলে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর প্রথম সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সমস্যা। এরপর দেখো, এরপরে দ্বিতীয় সমস্যা কি আমাদের, তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখানে কিন্তু প্রচুর প্রচুর ফ্রিল্যান্সার রয়েছে ওয়ার্ল্ডে, সেখানে আমাদের কি 3 নম্বর তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে। গ্লোবাল মার্কেট প্লেস গুলোতে যেমন আপওয়ার্ক, ফাইবার, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ফ্রিল্যান্সারদের সাথে প্রতিনিয়ত তীব্র প্রতিযোগিতা করতে হয়। নতুন ফ্রিল্যান্সারদের জন্য ভালো রিভিউ বা প্রোফাইল না থাকায় প্রাথমিক অবস্থায় কাজ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ওকে, এটা হচ্ছে তোমাদের তীব্র। এখানে দেখো ইম্পর্টেন্ট কথাগুলো কোথায়, এই যে তোমার এখানে যে আপওয়ার্ক, ফাইবার, তাই না, এই যে কথাগুলো আছে, এই জিনিসগুলো প্রশ্নের ভিতরে থাকলে তোমার মার্কস এমনিতেই আসবে, তোমরা এই জায়গাগুলো তো আসলে ভুল করা যাবে না। ঠিক আছে, যারা দেখো বলছে এখানে যে সামাজিক নিরাপত্তা ও সুযোগ সুবিধার অনুপস্থিতি। যেমন দেখো প্রথাগত চাকরির ক্ষেত্রে সরকারি বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন মাতৃকালীন ছুটি, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, চাকরির স্থায়িত্ব থাকে, কিন্তু ফ্রিল্যান্সারদের কি নিজস্ব উদ্যোগে এই ব্যবস্থাগুলো করতে হয়। এখানে তারা সামাজিক বা সরকারি ভাবে কিন্তু ওইভাবে কোনো তারা সুযোগ সুবিধা পায় না, এটা তাদের একটা চ্যালেঞ্জ। এবার 5 নম্বর দেখো যে পেমেন্ট লেনদেনে ব্যাংকিং জটিলতা, মানে অনেক অনেক সমস্যার সম্মুখীন তাদের কিন্তু হতে হয়। দেখো 5 নম্বর পয়েন্টে এখানে কি বলছে যে পেমেন্ট লেনদেন বা ব্যাংকিং জটিলতা। দেখো 5 নম্বর পয়েন্ট এখানে বলছে পেমেন্ট লেনদেন ও ব্যাংকিং জটিলতা। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ক্লায়েন্টদের পেমেন্ট দেশে আনার ক্ষেত্রে অনেক সময় আইনি ও ব্যাংকিং জটিলতার মুখোমুখি হতে হয়। অনেক সময় পেমেন্ট গেটওয়েগুলোর চার্জ বেশি থাকে, অথবা সঠিক সময়ে টাকা পাওয়া নিয়ে নানা জটিলতা তৈরি হয়, এ কারণে তারা কিন্তু বেশ সমস্যায় ভুগে থাকেন আর কি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 6 দেখো যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি। যেমন দেখো আমি এই মুহূর্তে তোমাদের ক্লাস নিচ্ছি, আমার রুমে কিন্তু কোনো রকম এসি নাই, গরমে ঘেমে যাচ্ছি, আমার মাথা ঘোরাচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরেও তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। তো এটা কিন্তু আমার একটা শারীরিক বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। যারা ফ্রিল্যান্সার তাদের কিন্তু আসলে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, তাদের ক্লায়েন্টের খোঁজ খবর রাখতে হয়, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হয়। এই কয়েকটা দিন আমার হোয়াটসঅ্যাপে না হলেও প্রায় 5 থেকে 10 হাজারের বেশি কিন্তু SMS আসছে, তো তাদেরকে রিপ্লাই করতে হচ্ছে, এটাও কিন্তু আমার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তেছে। এভাবে কিন্তু ফ্রিল্যান্সারদেরও কিন্তু সেম অবস্থা হয়। ওকে, এবার দেখো শারীরিক বা মানসিকভাবে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা কি। এখানে দেখো কি বলছে যে দীর্ঘ সময়, এই যে এখানে বলা আছে, এগুলো তোমরা বোঝো আর কি, বুঝে বুঝে লিখতে হবে। দেখো দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করার কারণে কোমর ব্যথা, চোখের সমস্যা, অনিদ্রা, স্থূলতার মতো
শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সবসময় কাজ হারানো বা ডেডলাইন নিয়ে মানসিক চাপ বা একাকিত্ব ফ্রিল্যান্সারদের অবসাদের থেকে দিকে ঠেলে দেয় আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে দেখো উপসংহার দেখে কি বলছে এখানে, যে পরিশেষে বলা যায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যেমন স্বাধীন ও আকর্ষণীয়, তেমনি এর চ্যালেঞ্জগুলো কম নয়। তবে দৃঢ় মনোবল ও উন্নত দক্ষতা অর্জন করলে, সঠিক সময় ব্যবস্থাপনা ও ধৈর্যের সাথে কাজ করলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একজন ফ্রিল্যান্সার হিসেবে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। এটা হচ্ছে মোটামুটি একটা উপসংহার, সুন্দরভাবে লিখে দিলাম। কিন্তু এভাবে উপস্থাপনা করলে অবশ্যই সেখান থেকে ফুল মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, ফুল মার্কস পেতে হলে অবশ্যই এভাবে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, এবার দেখো পরীক্ষার খাতায় 10 নম্বরের জন্য বিশেষ টিপস। তো পরীক্ষার খাতায় 10 নম্বর পাওয়ার জন্য তোমার কি করতে হবে, দেখো 10 নম্বরের জন্য তোমাকে কি করতে হবে, যে প্রশ্ন শেষে অবশ্যই ভূমিকা ও উপসংহারে, দেখো এই কথাগুলো বলা আছে কিন্তু এখানে 10 ভালো ভালো পেতে হলে আর কি, এটা তোমাদের 10 নম্বরের জন্য আসবে না, তোমাদের অবশ্যই সেটা 5 মার্ক বা 4 মার্কের জন্য আসবে। সেই মার্কটা ফুল পাওয়ার জন্য তোমাকে কিন্তু ভূমিকা উপসংহার লিখলে আর কি ফুল মার্কস পেতে সহজ হবে আর কি। মিনিমাম তুমি 5 থেকে 6টা পয়েন্ট এভাবে বিস্তারিত অনুচ্ছেদে আকারে লিখতে হবে, এবং মার্জিন ঠিক রেখে 2 সর্বোচ্চ দেখো 2 থেকে 3 পৃষ্ঠা কভার করলে পরীক্ষক সম্পূর্ণ নম্বর দিয়ে দিতে বাধ্য থাকবেন। অর্থাৎ আমাদের যে শীটগুলো আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এভাবে লাস্টে টিপস দেওয়া আছে, কি টিপস ফলো করলে তুমি আসলে ভালো করতে পারবা। তোমার কাছে মনে হয় এখান থেকে ভালো করা সম্ভব? ওকে, আচ্ছা বলো, যে কম্পিউটারে প্রথম প্রজন্ম 1940 থেকে 1958, নুসরাত বলছে। দ্বিতীয় হচ্ছে 1959 থেকে 1964। দেখো আমি নুসরাতকে বলি, ভাইয়া সালগুলো কি ঠিক আছে? আচ্ছা দেখো, এই কম্পিউটারের প্রজন্ম নিয়ে অনেক দ্বিমত আছে। অনেক সময় অনেক কম্পিউটার আবিষ্কার হয়। কোনো কোনো জায়গায় দেওয়া আছে 1940 থেকে 1956, কোনো কোনো জায়গায় দেওয়া আছে 1946 থেকে 1959। তো আসলে এই সালগুলো নিয়ে অনেক দ্বিমত আছে, এক এক বইয়ে এক রকম দেওয়া আছে। তোমরা জাস্ট যে কোনো একটা ফলো করতে পারো, অথবা তোমরা জাস্ট গুগলে একটু সার্চ করবা, গুগলে সার্চ করে তুমি যেটা পাচ্ছ ওটা জাস্ট দিতে পারো আর কি। হ্যাঁ, তো তোমাদের যেটা বলি সেটা হচ্ছে, এটা নিয়ে পেইন খাওয়ার কিছু নেই, এক এক বইয়ে কিন্তু এক এক রকম দেওয়া আছে। অর্থাৎ এটা সুনির্দিষ্ট কোনো কিন্তু উল্লেখ করা নাই আর কি কোনো বইয়ে, এই কম্পিউটারের প্রজন্ম সমূহ। আর আমি দেখছি বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আর কি। এমডি সুমন ইসলাম, ভাইয়া অর্থনীতি ডিপার্টমেন্টে সাজেশন দিবেন না? না ভাইয়া দিব না। নাজমিন আক্তার মিষ্টি বলছে, ভাইয়া সবগুলো প্রশ্ন কি ক খ গ করে আসবে? হ্যাঁ, সবগুলোই ক খ গ করে আসবে, সবগুলোই ক খ গ করে আসবে। সাদিয়া আক্তার দৃষ্টি বলছে, তাহলে কোনটা দিব ভাই? আচ্ছা, কোনটার কথা বললে আমি ভুলে গেছি, একটু মনে করাই দাও। জেনিফার, আচ্ছা কোনটা দিব সালের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, দেখো তোমার যে বইয়ে আছে, তুমি এই যে যেটা তুমি লিখলে, নুসরাত যেটা লিখলে ওটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট তুমি যে বই থেকে পড়তেছো ওইখানে যেটা আছে ওইটা উল্লেখ করলেও হবে। হ্যাঁ, এটা নিয়ে পেইন খাওয়ার কিছু নাই। দেখো, ওকে, এই হচ্ছে মোটামুটি আলোচনা। আমি লাইভটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমার খুবই কষ্ট হচ্ছে, গরমে ঘেমে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে সত্যি বলতে। তো তোমাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, তোমরা জাস্ট কমেন্ট করে জানাও যে আমি লাইভটি শেষ করে দিব কিনা। আর এই পিডিএফ গুলো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার কাছে ফ্রিতে আমি পিডিএফ দিয়ে দিব, মানে পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার আগে আগামীকালকের মধ্যে সবগুলো প্রশ্ন তোমরা ফ্রিতে পেয়ে যাবা। এখন যারা অগ্রিম নিতে চাও, অনেকে আবার ফ্রিতে পাবো বলতে আমি তো আর পিডিএফটা আর কি তোমাদের ডিরেক্ট ছবি তুলে দিচ্ছি, ছবি তুলে তোমরা প্রিন্ট করতে পারবা না। তবে যারা প্রিন্ট করে পড়তে চাও, কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে এনে পড়তে, তারা অবশ্যই পিডিএফটা নিতে হবে আর কি। আর এমনিতে পেজে আমি ফটো পোস্ট করতেছি, ওগুলো দেখে দেখে তোমরা পড়তে পারবা। ঠিক আছে। নায়ান বারে বলছে, ভাইয়া পিডিএফটা কি দেওয়া যাবে? ভাইয়া পিডিএফটা আমরা হচ্ছে গতকাল থেকেই, আগের দিন থেকেই দিচ্ছি। জাস্ট 50 টাকা সেন্টমেন্টে পিডিএফটা দিচ্ছি, তোমরা চাইলে নিতে পারো। আর যারা হচ্ছে ফ্রি নিতে চাচ্ছ, তারা আসলে মানে জাস্ট প্রতিনিয়ত পেজে চোখ রাখো। আমরা কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একটা করে প্রশ্ন আপলোড দিব, প্রশ্নের উত্তর পিডিএফ মানে ফটো আপলোড দিব, সেখান থেকে তোমরা পেয়ে যাবো আর কি। বলছে জিপিটিএ এটা কোন অধ্যায় ভাই একটু যদি বলবেন? আচ্ছা, ওটা তোমাদের বইয়ে আছে, তোমরা আসলে দেখে নিও। অজয় গোবিন্দ বলছে, ও মেনশন দিয়েছো, ভাইয়া খাতার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট মিলে 1 পেজ নাকি ছোট 1 পেজ? দেখো, ফ্রন্ট পার্ট আর ব্যাক পেজ মিলিয়ে 2 পেজ, আর এমনি নর্মালি 1 পেজ আর কি। ঠিক আছে। জহির ভাইয়া আজকের প্রশ্নগুলো সবগুলো উত্তর দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি পেজে আপলোড করে দিব, কোনো সমস্যা নাই, তোমাদেরকে পেজে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, পেইন খাওয়ার কিছু নাই। ওকে, পেজে আমরা আপলোড করে দিব। ভাইয়া যেই নং দিব ওই নংয়ের কি ক খ গ সব দিতে হবে? হ্যাঁ অবশ্যই। তুমি যখন লিখবা, যে তুমি লিখলে মনে করো প্রশ্ন এখানে লিখলে, ঠিক আছে, মনে করো তুমি এখানে লিখলে যে 1 নং, তুমি লিখলে এখানে যে 1 নং প্রশ্নের সমাধান। ঠিক আছে, তো 1 নং দিয়ে তুমি এখানে পরবর্তীতে এখানে ক দিতে পারো, এখানে খ দিতে পারো, এভাবে গ দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, প্রত্যেকটাই 1 নং লিখতে পারো, কোনো কথা নাই।
বলছে 8 নাম্বার অধ্যায় দেখেন ভাইয়া, তাহলে পিডিএফ দেন। যারা পিডিএফ হচ্ছে নিবেন, তারা হচ্ছে যারা পিডিএফ পারচেস করতে চাচ্ছেন আর কি, প্রিন্ট করে পড়ুন, তারা জাস্ট এই যে এই নাম্বারে 01518747412 এই নাম্বারে জাস্ট আপনারা 50 টাকা সেন্ড মানি করবেন, বিকাশ, নগদ অথবা রকেট যে কোনো মাধ্যমে সেন্ড মানি করে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে এসএস, হোয়াটসঅ্যাপ না হলে সব থেকে ভালো হয় যদি আপনারা পেজের মেসেঞ্জারে এনরোল করেন তাহলে ভালো হবে। মেসেঞ্জার করলে ভালো হয়, কারণ হোয়াটসঅ্যাপে আসলে অনেক প্রেশার হয়ে যাচ্ছে। জাস্ট আপনারা এটা সেন্ড মানি করে স্ক্রিনশট দিলে আপনাদের কাছে একটা লিঙ্ক চলে যাবে, যে লিঙ্কটা নিয়ে আপনারা কিন্তু অনায়াসেই সবগুলো পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। সুতরাং টেনশন খাওয়ার কিছু নেই। আজ আমি পেজে জাস্ট প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একটা একটা করে উত্তর আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আগামীকালকের মধ্যে সবগুলো, আগামীকাল সন্ধ্যার মধ্যে সবগুলো উত্তর আস্তে আস্তে পেয়ে যাবেন। নাইম হাসান বলছে ভাইয়া আজকের প্রশ্নগুলো সবগুলো উত্তর দিয়ে দিয়ে আসার চেষ্টা করব। নুসরাত ভাই বলে যে ভাইয়া যেই নং দিব ওই নংয়ের কি ক খ গ সব দিতে হবে? হ্যাঁ, আসলে কি করব কমন ভাইয়া, ক খ কমন আসলে গ নাম্বার, যদি কমন দেখো কমন না আসলেও লিখবে, এটা তো বলতেছি। তুমি যদি কমন না পাও, এখন তুমি যেটা জানো, যখন একে মানে নেইমার থেকে তো কানামা ভালো, তাই না? কারণ তুমি যেটা পারতেছো আর কি, তুমি মনে করো যেটা পারতে লিখে ফেলে, যেটা তোমার হচ্ছে না তুমি ওইটা তোমার মতো করে বানায় যে কোনো ভাবে লিখে দিবা, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু লিখে আসতে হবে, খালি রাখবা না। হচ্ছে না বলে খালি খাতা খালি রাখবা, এটা কখনোই করবা না। হচ্ছে না বলে খাতা খালি রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর মানে থ্যাঙ্কস ভাই, ওয়েলকাম ভাইয়া, ইংলিশ নাই নাই। আচ্ছা ভাইয়া, আপনি যে আগে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলোতে তো উপসংহার দেন নাই। দেখো আগে প্রশ্ন বলতে উপসংহার, দেখো উপসংহার বলতে তোমাদের এখানে হচ্ছে কোনো কোনো প্রশ্ন উপসংহার হয়তো বা লেখা আছে এরকম ভাবে, উপসংহার কোনোটা লেখা নাই কিন্তু মন্তব্য ঠিকই দেওয়া আছে, ঠিক আছে? তুমি চাইলে উপসংহার লিখে দিবা, কোনো সমস্যা নাই। বলছে সবাই সবাইকে মেনশন দিচ্ছ। আচ্ছা ভাইয়া, আমার কমেন্ট পড়েন না কেন? সোহান ইসলাম ভাইয়া বলো, তুমি কি বলতে চাও বলো, তোমার কমেন্টটা এখন পড়বো। বলো ভাইয়া বলো, বলতে থাকো, সবাই বলতে থাকো, সবাই বলো, সমস্যা নাই। তোমরা যারা এই মুহূর্তে আসলে পেমেন্ট করতে हो, তোমরা যারা এই মুহূর্তে সেন্ড মানি করতে हो, তোমরা অবশ্যই পেজের যেই ইনবক্স আছে, ইনবক্সে স্ক্রিনশট গুলো দিয়ে দাও, সেখান থেকে পেয়ে যাবা। হোয়াটসঅ্যাপে মেসেজটা না দিলে ভালো হয়, কারণ হোয়াটসঅ্যাপটা আসলে আমার কাছে থাকে আর মেসেঞ্জারটা অ্যাডমিনদের কাছে থাকে। তো আমি সবসময় ব্যস্ত থাকি, আমি সবসময় রিপ্লাই দিতে কষ্ট হয়ে যায়। তোমরা আসলে যদি মেসেজগুলো আসলে ইয়েতে দাও, তোমরা মেসেজগুলো জাস্ট যদি ইনবক্সে দাও পেলে, তাহলে কিন্তু ভালো হয়। ওকে, আচ্ছা লিখছো ভাইয়া প্রশ্নের উত্তরগুলো পেজে আপলোড দিন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নাই। নিশাত তাবাস ভাই, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস ভাইয়া। বাকি প্রশ্নের আনসার গুলো দিয়ে দিয়েন সহজ করে। ঠিক আছে, দিয়ে দিব। ওকে, কাল আবার লাইভ ক্লাস নিয়েন, কাল পর্যন্ত যা পড়বো, প্রবলেম হলে কোশ্চেন করব। ঠিক আছে, চেষ্টা করব কালকে আগামীকাল লাইভ ক্লাস নেওয়ার। তবে আমি তোমরা চাইলে আমি যেটা করতে পারি, আগামীকাল কিন্তু সবগুলো প্রশ্ন তোমরা যদি রেসপন্স করো, তাহলে আগামীকাল আমি সবগুলো প্রশ্নের পিডিএফ সুন্দর করে বোঝাই পড়াই দিয়ে একটা লাইভ ক্লাস নিতে পারবো। যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি কষ্ট করবো, কোনো সমস্যা নাই। তোমরা জাস্ট কমেন্ট করে জানাবো ভাইয়া আজকে একটা লাইভ ক্লাস নেন এবং এই সবগুলো প্রশ্নের পিডিএফ আপনি পড়াই দেন আমাদের লাইভে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি পড়াই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা জেসমিন ভাইয়া, কালকে কি লাইভ ক্লাস নেবেন? অবশ্যই চেষ্টা করবো লাইভ ক্লাস নিয়ে। তোমরা রেসপন্স করলে অবশ্যই লাইভ ক্লাসে প্রত্যেকটা পিডিএফ এভাবে সুন্দর করে বোঝাই দিব, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর। এখন যেহেতু তোমার পরীক্ষা, সেক্ষেত্রে আসলে নিজে পড়াটাই বেটার। তবে তোমরা চাইলে আমি লাইভ ক্লাস নিব, কোনো সমস্যা নাই। যাই হোক, আমি আর লাইভটি দীর্ঘায়িত করতেছি না, লাইভটি এখানে শেষ করব। যার যার প্রশ্ন আছে আমরা অবশ্যই আগামীকাল সলভ করার চেষ্টা করব। নুসরাত ঠিক আছে ভাই, লাইভ ক্লাস নিয়েন। চাই লাইভ ক্লাস চাই, ঠিক আছে, আমি লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি আগামীকাল একটা পোস্ট দেবো, ওই পোস্টে সর্বোচ্চ রেসপন্স পেলে আমি সেখান থেকে আসলে লাইভ ক্লাস নিব রাতে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, হুম ভাইয়া বোঝাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, বোঝাতে চেষ্টা করব। তোমাদের যারা বলছি আগেও, যে তোমরা যারা পড়তে চাচ্ছ, মানে শুধুমাত্র সাজেশনটা ফলো করো। তোমরা একটা কাজ করবা, প্রত্যেকটা অধ্যায়ের ওই প্রশ্নগুলো একবার হলো চোখ বুলায় দেখে যেও। বলা তো যায় না, যদি আনকমন মানে কমন কম আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা লিখতে পারবো এখান থেকে, ঠিক আছে? আমি চাই তোমরা ভালো করো, তোমরা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হও, এটা আমি চাই না। আমি যে সাজেশনগুলো দিয়েছি, আমার কাছে মনে হয় সেখান থেকে 100% কমন থাকবে। তবে তোমরা সতর্কতামূলক ভাবে আর কি সবগুলো
প্রশ্ন বইয়ে যে অধ্যায়গুলো আছে একটু আইডিয়া, মোটামুটি একটা আইডিয়া নিয়ে গেলে তুমি কিন্তু লিখতে পারবা, ঠিক আছে? এই জন্য আইডিয়া নেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে ওকে, অনেকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতেছে, আমি তাদেরকে বল, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ, তারা জাস্ট একটু পেজের ইনবক্সে মেসেজ দাও, তাহলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ থেকে সবসময় রিপ্লাই করতে কষ্ট, তোমরা জাস্ট পেজের ইনবক্সে মেসেজ দাও, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই রেসপন্সটা পেয়ে যাবা। ওকে, আয়েতা বিনতে বলছে লাইভ ক্লাস নিলে খুব ভালো হবে ভাইয়া। ঠিক আছে, আমি চেষ্টা করব লাইভ ক্লাস নেওয়ার। এত সুন্দর করে সবগুলো প্রশ্ন বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, তোমাকে ধন্যবাদ। ভাইয়া 75-এর মধ্যে কত পাইলে ফার্স্ট ক্লাস আসবে বললেন না ভাইয়া? দেখো ভাইয়া, তোমাকে মূলত আসলে যেটা করতে হয়, তুমি যদি 100-এর মধ্যে তুমি যদি কি পাবা, 100-এর মধ্যে যদি 40 পাও, অর্থাৎ 40% মার্কস পেলে তোমার কি হবে, 40% মার্কস পেলে তুমি সেখান থেকে পাস করবা। আর 65 অর্থাৎ 65% প্লাস মার্কস পেলে বা 65% সেখান থেকে তুমি ফার্স্ট ক্লাস। এখন তুমি হিসাব করে দেখো যে 75-এ 65% কত আসে, সেটাই তোমার হচ্ছে ফার্স্ট ক্লাস মার্কস, ঠিক আছে? ওকে ভাইয়া, আমি দিচ্ছি, আপনি কমেন্ট করতেছেন না কেন? সোহান, তোমার কমেন্টটা আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, কেন জানি না। তোমার আগের কমেন্ট তো কই? তুমি কখন বলতেছো আমি তোমার কমেন্টটা খুঁজে পাচ্ছি না? তুমি জাস্ট একটা কমেন্টই করতেছো। ও, সোহান বলছে ভাইয়া বাংলা ডিপার্টমেন্টের সাজেশন আমার কাছে নাই ভাইয়া। আইসিটির পরে শুধুমাত্র গণিত বিভাগ, ফিজিক্স আর কেমিস্ট্রি আপনারাই সাজেশন পাবেন, ঠিক আছে? শুধু আপনারাই পাবেন। নুসরা বলছে 60 নম্বরে কত পেলে পাস? দেখো, তোমাকে পাস 30 মার্কে, ঠিক আছে? তোমার পাস 30, এই 30-এর মধ্যে হচ্ছে ইনকোর্স প্লাস হচ্ছে তোমার হচ্ছে লিখিত রিটেন, ঠিক আছে? ইনকোর্স প্লাস রিটেন, এই দুইটা মিলে তুমি যদি 30 পাও তাহলে তোমার পাস করবা, ঠিক আছে? ইনকোর্স রিটেন মিলে 30 পেলেই পাস। ওকে, ইশতিয়াক মোহাম্মদ বলে সেরা ভাই সেরা। ওকে ওকে, নো টেনশন, ভালো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, শেষ করেন, ঠিক আছে? লাইভটা শেষ করলাম, সবাই ভালো থাকো, সবাই পড়ে ফেলো, আর সবাই আমার জন্য দোয়া করবে, এবং আমি চাই তোমরা ভালো করো, তোমাদের জন্য দোয়া করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।